হ্যালো, কি অবস্থা? কেমন আছো সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। তো আজকে আমরা পড়তে যাচ্ছি জেনারেল ম্যাথের একদম শেষ অধ্যায়টা, পরিসংখ্যান। আজকে বেসিক্যালি আমরা কথা বলবো হলো সৃজনশীল প্রশ্ন নিয়ে। ওকে, সো আমরা মোটামুটি কিন্তু কম বেশি সবাই এই চ্যাপ্টার থেকে অ্যান্সার করি, তাই না? তো সৃজনশীল প্রশ্নের যত রকম টাইপ হইতে পারে সব কিছু আমরা আজকে ক্লাসে ভালো মতো শিখবো। তোমার কাজ হবে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখা। ভাইয়া যেই জিনিসগুলো নোট করতে বলবো তুমি একটু কষ্ট করে খাতার মধ্যে নোট করবে আর প্র্যাকটিস করো। কয়েকটা এজেলও দিব, ওগুলো যদি প্র্যাকটিস করো তুমি এমনি ভালো করবা। আর ক্লাস শুরু করার আগে একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে নিই। তোমরা অলরেডি জানো যে এসএস ফিউচার স্কুল চ্যানেলে বেসিক ক্লাসগুলো করার জন্য কিন্তু মানসর ক্লাস খুব রেডি আছে। তোমার কাজ হবে যাতে বেসিকের দুর্বলতা তোমার চোখ বন্ধ করে এই ক্লাসগুলো করে ফেলতে পারো। ঠিক আছে, অনেক ভালো কন্টেন্ট কিন্তু এগুলো। ঠিক আছে, আর তুমি যদি মনে করো ভাই আমি বেসিক সিকিউ এমসিকিউ পরীক্ষা সব একসাথে দিতে চাই, তাহলে তোমাদের জন্য আছে জানো কি, এসএসসি এফআরবি টিচার প্যানেল। দেখতেই পারতেছো ক্লাস কিন্তু অলরেডি অনেকগুলো শেষ হয়ে গেছে এবং অনেকেই কিন্তু ভর্তি হয়ে গেছে আমাদের এই ক্লাসগুলোতে। ঠিক আছে, তো তুমি যদি মনে করো তোমার এখনও সিলেবাস অনেক বাকি, কীভাবে শেষ করে বুঝতে পারতেছো না, তুমি এখানে নিঃসন্দেহে ভর্তি হয়ে যেতে পারো। একটা ডিসকাউন্ট কুপন আছে, সেটা বলে দিই। সে ডিসকাউন্ট কুপনটা হলো DIPIT400। এই কুপনটা ইউজ করে, এই প্রোমো কোড, এটা বেসিক্যালি প্রোমো কোড আছে না, প্রোমো কোডের জায়গায় বসাবা। ঠিক আছে, প্রোমো কোডের জায়গায় বসালেই তুমি না ডিসকাউন্ট পেয়ে যাবে একটা। ঠিক আছে, ওকে, তাহলে তো হয়েই গেল। ওকে, যাদের দরকার আছে তোমরা নিঃসন্দেহে চোখ বন্ধ করে ভর্তি যেতে পারো এই স্পেশাল কোর্সে। ঠিক আছে, ওকে, সো আমরা শুরু করে ফেলতেছি আমাদের প্রথম সিকিউ দিয়ে। চলেন আমরা মেইন ক্লাসে চলে যাচ্ছি। প্রথম সিকিউ দেখেন কোথায় আসছে এটা ভাইয়া, এটা না ঢাকা বোর্ডে আসছে। কোথায় আসছে? ঢাকা বোর্ডে আসছে। ওকে, আমি তোমাদেরকে বলি এখান থেকে আসলে আসে কী কী, এটা একটু বলে নিই। ধরো এখান থেকে বেসিক্যালি খুব কমন টাইপ ওয়ানের ধরো আসবে ম্যাক্সিমাম, দেখবা যে একদম ছোট্ট তোমাকে বলবে যে কোনো একটা কী বলে মধ্যকের মধ্যমান বের করো, বা বলবে তোমাকে বলবে একটা মধ্যক শ্রেণী কোনটা, প্রচুরক শ্রেণী কোনটা, বা মধ্যমান বের করো, গড় বের করো। নর্মাল একদম ছোটো ছোটো বাচ্চাদের কোশ্চেন আসে আর কি, বুঝছো? সারণীর টেবিল আঁকতে বলতে পারে, এগুলো খুব ছোটো ছোটো জিনিসপাতি দেওয়া হয়। ওকে, টাইপ টুতে বেসিক্যালি আসে কি জানো, গড়। ওকে, বলবে যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় বের করো, খুবই কমন একটা কোশ্চেন। তা এরপরে আমরা পড়বো হলো মধ্যক। ঠিক আছে, মধ্যকের যত রকম টাইপ হতে পারে সবগুলো ভাইয়া দেখাবো। ওকে, এমন টাইপ দেখাবো যেগুলো এখন পর্যন্ত আসে না, ওগুলো একটু বলে রাখবো, কারণ তোমার সামনে পরীক্ষায় আসতেই পারে। কোশ্চেন কিন্তু এখন খুব একটা ইজি করে না। ঠিক আছে, সো আমাদের সব কিছু জানা রাখা লাগবে। ঠিক আছে, নেক্সটে আমরা পড়বো হলো জানো কি, নেক্সট আমরা পড়বো প্রচুরক। প্রচুরক। ঠিক আছে, এবং লাস্টলি আমরা পড়বো কি জানো, গ্রাফ। গ্রাফ আঁকা শিখছো না? সো গ্রাফগুলো নিয়ে একটু ওভারভিউ করবো। ঠিক আছে, ঠিক আছে, তো চলেন আমরা শুরু করে ফেলতেছি আমাদের ক নাম্বার কোশ্চেন দিয়ে। প্রথম সৃজনশীল প্রশ্ন দেখেন তো কি বলা হয়েছে, প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো। মধ্যমান নির্ণয় করো। ভাইয়া প্রচুরক শ্রেণীটা কেমনে বের করবো? আমরা প্রচুরক দিয়ে পড়া শুরু করতেছি, কারণ প্রচুরক সবচেয়ে ইজি। ওকে, সো দেখো প্রচুরকটা কেমনে বলি, এইভাবে আঁকি, এইটা দিয়ে আঁকি। হ্যাঁ, আচ্ছা ভাই প্রচুরক মানে কি? প্রচুরক মানে হলো কোনো একটা শ্রেণীতে, ধরো এখানে শ্রেণীতে আছে না, এখানে কি কতগুলো কী দেওয়া আছে, শ্রেণীর ব্যবধান দেওয়া আছে না, সবচেয়ে বেশি সংখ্যা কোনটার মধ্যে আছে। ওকে, বেসিক্যালি এইভাবে তুমি বের করতে মনে পড়ে 2 2 3 4 5 এভাবে বলা থাকো। ধরো তোমাকে বলতো যে এখানে প্রচুরক কত, তুমি কী বলতা, কোন জিনিসের সবচেয়ে বেশিবার আছে, কোন জিনিসের বেশিবার রিপিট হয়েছে, সেই জিনিসটাই বলতে না। যেমন এটার অ্যান্সার কত হতো, 2। তাহলে দেখো যদি নর্মালি বলা হয় তখন কীভাবে বের করি, কোনটা সবচেয়ে বেশিবার আছে এটা বের করি। যদি টেবিল ওয়াইজ দেওয়া থাকে তখন কেমনে বের করবো, সেম ভাইয়া, তখন দেখবো যে গণসংখ্যা কার বেশি। দেখো কী দেখবো, গণসংখ্যা। তাহলে এটা লিখে রাখো, আমাদের স্টেপ 1 গণসংখ্যা বের করা। গণসংখ্যা সবচেয়ে বেশি কোনটা, গণসংখ্যা দেওয়া আছে, গণসংখ্যা সবচেয়ে বেশি কোনটা, এইটা। তাহলে আমাদের বলতো মধ্যক শ্রেণী কোনটা হবে, আমাদের প্রচুরক শ্রেণী কোনটা হবে। আমরা কিন্তু প্রচুরক নিয়ে পড়াশোনা করতেছি। হ্যাঁ, আমাদের কি হবে, প্রচুরক শ্রেণী কোনটা হবে বলো তো। দেখো আমি লিখেও দিচ্ছি তোমাদের জন্য, কত জানি 51 থেকে 60। ঠিক আছে, অ্যান্ড তুমি আমাকে বলো ভাইয়া মধ্যমান কি বের করতে পারবো না আমরা? হ্যাঁ, মধ্যমান বের করতে পারবো না, এটার মধ্যমান কেমনে বের করে বাবা বলো, এই যে মধ্যমান। ওকে, নিম্নসীমা প্লাস উচ্চসীমা ডিভাইড বাই 2, বাস, তাহলে তো মধ্যমান বের করে ফেলতে পারি। কত আছে তুমি বলো, 55.5 আসার কথা। তা আমি একটু চেক করে দিচ্ছি, কারণ একটু ভালো করে চেক করে দেওয়া ভালো, যাতে তুমি বাসায় পরে শিওর হইতে পারো, তাই না? এই তো 55.5ই আসছে। ক্লিয়ার? কত ইজি না ম্যাথটা ভাইয়া। দেখেন ঢাকা বোর্ডে এটাই ক নাম্বারে আসছে, পানি ভাত। রাইট, চলো পরবর্তী ম্যাথে চলে যাচ্ছি আমরা। দেখো এখানে না বলছে মধ্যক নির্ণয় করতে। ঠিক আছে, দেখো মধ্যকের দুইটা টাইপ হয়। একটা কিটকে মাত্র কি বললাম যে ভাইয়া এখানে কি আছে, টেবিল ওয়াইজ আছে। টেবিল ছাড়াও তো হইতে পারে, তাই না? টেবিল ছাড়া কেমন সেটা একটু বলে নিই আগে। টেবিল ছাড়াটা বলে নিচ্ছি, দেন টেবিল সহটা দেখবো, তাহলে তোমাদের দুইটাই প্র্যাকটিস হয়ে গেল। দেখো টেবিল ছাড়া এটাকে বলা হয় আনগ্রুপড ডাটা। আনগ্রুপড ডাটা ওইটার জন্য কীভাবে করবো, ওকে, টেবিল ছাড়া ধরো ডাটা দেওয়া হলো, তখন তুমি কীভাবে করবে। দেখো তোমাকে বলা হলো সাপোজ 11 10, ওকে, দেন বললাম 5
দেন বললাম 2 প্লাস 4টা সংখ্যা দিয়ে দেখাচ্ছি, বেশি সংখ্যা দেখাচ্ছি না। আচ্ছা আরেকটা সংখ্যা দিয়ে দিই, আরেকটা দিয়ে দিই। ওকে, ফার্স্ট কাজ আবারও বলি, তোমাকে মধ্যক বের করতে বলা হয়েছে। কি বের করতে বলা হয়েছে? মধ্যক, ঠিক আছে, আনগ্রুপ ডাটার জন্য, মানে টেবিল ছাড়া ডাটা, ঠিক আছে। আচ্ছা, তোমাকে ফার্স্ট কাজ হবে এটাকে ঊর্ধ্বক্রমানুসারে সাজানো, ঊর্ধ্বক্রমে সাজাবা, না হলে কিন্তু পুরা ম্যাথ ভুল হয়ে যাবে। ভালো করে খেয়াল করো, আবারও বলি, তোমার স্টেপ 1 কি? তোমার স্টেপ 1 হলো এটা ঊর্ধ্বক্রমে সাজাবে, ঠিক আছে, না হলে কিন্তু পুরা জিনিস গন, ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা তাহলে ভাই আমার ফার্স্ট কাজ কি? এটা কি ঊর্ধ্বক্রমানুসারে সাজাতে, তাহলে 1 2 5 10 11, এই যে সাজানো শেষ হয়েছে না? যদি আমার ক্ষেত্রে এক্ষেত্রে সমস্যা হয় নাই, বাট অবশ্যই সাজাবা। সাজানোর পরে কি করবা? চেক করবা। স্টেপ 2, এই যে স্টেপ 2 লিখতেছি, স্টেপ 2 তুমি চেক করবা। আচ্ছা এন কি অড নাকি ইভেন? এন মানে কি? কয়টা সংখ্যা দেওয়া আছে, এন কি বিজোড় সংখ্যা নাকি জোড় সংখ্যা, এটা চেক করবে। বিজোড় জোড়, দেখো সব পড়াইতেছি। ওকে, দেখো বিজোড় নাকি জোড়। বিজোড় হলে কি করব? বিজোড় হলে তুমি n+1 ডিভাইডেড বাই 2 তম পদ, এটাই তোমার অ্যান্সার হবে, শেষ। আর কিচ্ছু করার দরকার নাই, ভাই জোড়েরটা কি? জোড়েরটা বলতেছি পরে, আগে বাবা চিন্তা করো এখানে কয়টা সংখ্যা আছে ভাইয়া? 1টা 2টা 3টা 4টা 5টা সংখ্যা আছে ভাইয়া। 5টা সংখ্যা কি? বিজোড় সংখ্যা আছে। বিজোড় সংখ্যা মানে কি ভাইয়া? n+2 ডিভাইডেড বাই 1 তম পদ। তুমি কীভাবে লিখবা? সুতরাং মধ্যক ইকুয়াল টু n+1 ডিভাইডেড বাই 2 তম পদ। n এর ভ্যালু কত? 5। তাহলে আমি একটু সাইডে লিখি, দাও এখানে লিখি, এটাকে একটু ডান দিকে নিই। হ্যাঁ, এটাকে সাজালাম ফার্স্টে। নেক্সট স্টেপ হলো n+1 ডিভাইড বাই 2 তম পদ। তাহলে এটা কত হয় ভাইয়া? এটা বেসিক্যালি হলো 5 + 1 ডিভাইডেড বাই 2, তাহলে কত আসে? 6, থার্ড পদ। হ্যাঁ, কত পদ? নাম্বার পদ? তৃতীয় পদ। কত নাম্বার পদ ভাইয়া? তৃতীয় পদ। বলো তৃতীয় পদ কোনটা? এটা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, বের করতে পারবা? তাহলে অ্যান্সার কত আসছে? 5, ঠিক আছে। আর তোমরা বলতে পারো ভাইয়া এখানেও তো 1 2 3 করলে 5ই আসে। হ্যাঁ, এটাই ভাগ্য ভালো, তোমার মিলে গেছে। বাট আমি যদি এটাকে একটু চেঞ্জ করে দিই, ধরো এটাকে আমি চেঞ্জ করে দিলাম, সাপোজ 2টাকে আগে দিলাম, 5টাকে এখানে দিয়ে দিলাম, তখন কিন্তু তোমার এই হিসাব অনুসারে 2 আসার কথা। বাট এটা কি কারেক্ট? এটা কারেক্ট না। তোমার কাজ ফার্স্টে কি? সাজানো। ওকে, ঊর্ধ্বক্রম অনুসারে সাজাবা, নাইলে কিন্তু পুরা ম্যাথ ভুল। আচ্ছা, ঊর্ধ্বক্রম অনুসারে ঊর্ধ্ব বানানে মনে দিক, আমি রস্য করে লিখে দিচ্ছি। আচ্ছা যাই হোক, সমস্যা নেই। ওকে, বুঝতে পারছি আমরা, ক্লিয়ার। এবার আমাদের ভাইয়া বিজোড় দেখালেন, জোড় দেখান। তোমাদের কিন্তু একটা পড়াইতে গিয়ে আমি সব পড়াই ফেলছি, তো মধ্যক যদি পুরো বুঝো, কেউ আটকাতে পারবে তোমাকে আর? বলো। আচ্ছা ভাইয়া চলেন এবার আমরা জোড়েরটা দেখি। জোড় হলে কী হবে তুমি আমাকে বলো। বিজোড়ে তো তুমি ভালো কথা, তুমি একটা মিডল পয়েন্ট পেয়ে যাচ্ছ। মধ্যক মানে কি? মধ্যক মানে হলো মাঝখানে যেটা আছে সেটা বাইর করে দেখান আমাকে, তাই না? দেখো এখানে 2টা সংখ্যা আছে, এখানে 2টা সংখ্যা আছে, তাহলে মাঝখানে এরকমভাবে হওয়া উচিত, তাই না? অবশ্যই সাজায় নিবা। ওকে, সাজানোতে দেখি। এই যে ভাইয়া এখানে 2টা আছে, এখানে 2টা আছে, তাহলে মাঝখানে কোনটা? ভাইয়া মাঝখানে তো 5 আসে, তাহলে অ্যান্সার কিন্তু আমার 5ই আসে। দেখছো, মিল পাইছো? এখন সাপোজ আমি সেম ম্যাথই আমি করলাম কি, এই সেম জায়গাতে আরেকটা জিনিস অ্যাড করে দিলাম। সাপোজ এই যে আমি এটা নিচে নিয়ে আসি, হ্যাঁ এটাকে এখানে নিয়ে আসি। হ্যাঁ, আমি সাপোজ এইখানে আরেকটা সংখ্যা অ্যাড করে দিই, এই দিলাম 3 অ্যাড করে দিছি। দেখো দেখা যায়? আচ্ছা আরেকটা মুছে লিখি, 1, 3 অ্যাড করে দিছি। দেখো এখন কয়টা সংখ্যা হয়েছে ভাইয়া? 1 2 3 4 5 6, 6টা সংখ্যা হয়ে গেছে। খেয়াল করছেন কয়টা সংখ্যা হয়েছে? 6টা সংখ্যা হয়ে গেছে। তাহলে এখন কি আর বিজোড় সংখ্যা হইলো? এখন কি আর বিজোড় সংখ্যা এটা বলতে পারি? তোমার জোড় সংখ্যা হয়ে গেছে। তুমি একটু চিন্তা করো, ফার্স্ট কাজ কি? সাজাবা। 2 কেসেই আগে ঊর্ধ্বক্রম অনুসারে সাজাবা। তাহলে চলেন আগে আমরা এটাকে সাজাই। 1 2 3 5 10 11। ওকে, আমি কম সংখ্যা দিয়ে দেখাচ্ছি। এবার পরীক্ষায় ধরো তোমাকে আরও বেশি সংখ্যা দিবে, কোনো সমস্যা নেই, তুমি কনসেপ্ট জানলেই তো হয়েছে। ঠিক আছে। দেখেন 1 2 3 5 10 11 সব কিছু শেষ। এখন তুমি আমাকে বলো ভাইয়া এটার মিড ভ্যালুটা কোনটা, মাঝখানে ভ্যালু কোনটা? দেখেন তো একটু, আগে এরকম বলতাম এখানে 2 জন আছে, এখানে 2 জন আছে, মাঝখানে এটা হবে। বাট এখানে দেখো তো ভাইয়া এখানে 2 জন আছে, এখানে 2 জন আছে, ঠিক আছে ভাই, মাঝখানে তো 2 জন পড়ে গেল। হাই তাহলে আমি এখন কাকে চুজ করবো? ও বলবে আমাকে চুজ করো, ও বলবে আমাকে চুজ করো। তাহলে কী হবে ভাইয়া? মাঝখানে কিছু একটা আছে, ওইটাকে নেন। তাইলে 3 আর 5-এর মাঝখানে কিছু একটা আছে, ওরে নিতে হবে। মধ্যক কথাটার মিনিংই কিন্তু এটা। দেখো তুমি যদি বুঝে পড়ো না, তোমার এত কঠিন করে পড়া লাগবে না তখন আর। ঠিক আছে, আচ্ছা দাঁড়াও একটা মিনিট। হ্যাঁ ঠিক আছে,
ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে দেখো ভাই আমি কি করব, ভাইয়া একটা কাজ করেন, আপনি তো মাত্রই বলেন যে এই দুজনের মধ্যে মারামারি লাগবে, তাহলে এদের মিড ভ্যালু কোনটা সেটা বের করেন, তাহলে তো কাজ শেষ, সিম্পল। তাহলে দেখো অনেকের ফর্মুলা মুখস্থ করতে অনেক কষ্ট হয়, বাট ফর্মুলা মুখস্থ করতে এত কষ্ট না তো। তুমি কি করবা বলো তো? এখন তুমি এখন বেসিক্যালি বের করবো হলো n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ। ওকে, ডিভাইডেড বাই কত করবা? ডিভাইডেড বাই কত করবা? 2। কেন মনে পড়ে কি বলছি ভাইয়া? ও বলবে যে ভাইয়া আমাকে নেন, ও বলবে যে ভাইয়া আমাকে নেন, ও বলবে যে না আমাকে নেন, তাহলে এদের মাঝখানের ভ্যালুটা আমার দরকার না, তাইলে তো মধ্যক হয়ে গেল আমার। ক্লিয়ার? আর এখানে কিন্তু কোনো সমস্যা ছিল না, কারণ এখানে ও আছে পেয়ারে, ও হলো একা, আমি তো একা, তাহলে আমাকেই নেন। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখেন বুঝতে পারছেন? সো দেখেন বিজোড় যদি হয় তাহলে n+1 ডিভাইডেড বাই 2 তম পদ হবে, জোড় যদি হয় তাহলে n/2 তম পদ বাকি বের করবা, দেন n/2 প্লাস 1 তম পদ বের করবা, দেন ভাগ করবা 2 দিয়ে। তাহলে আমাকে বলো ভাই n এর ভ্যালু কত এখানে? ভাই n এর ভ্যালু তো 6, n এর ভ্যালু কত? 6। তাহলে ভাই n/2 মানে কি? তৃতীয় পদ, থার্ড পদ। আর ভাই n/2 প্লাস 1 মানে কি? ফোর্থ পদ, তাই না? তাহলে বলো তো ভাইয়া তৃতীয় পদ কোনটা, চতুর্থ পদ কোনটা? দেখি তো, 1 2 3 আসে, চতুর্থ পদ কোনটা? 1 2 3 4, তো চতুর্থ পদ কিন্তু 5। তাহলে দেখো তৃতীয় পদের ভ্যালু কত? 3, চতুর্থ পদের ভ্যালু কত? 5। ভাইয়া তাহলে এখন আমি কি করব? গড় বের করব, কারণ আমার মাঝখানের ভ্যালুটা দরকার। তাহলে আমার ফাইনাল অ্যান্সারটা কি হবে ভাইয়া? এখানে লিখি। তাহলে আমার ফাইনাল অ্যান্সার যে মধ্যক কি হবে অ্যান্সার ভাইয়া? 3 প্লাস 5 ডিভাইডেড বাই 2, অ্যান্সার হবে 4। তাহলে এই হলো আমার অ্যান্সার। এটা হলো যদি জোড় হয় তাহলে অ্যান্সার, আর এটা যদি বিজোড় হয় তাহলে আমার এটার অ্যান্সার শেষ। জোড় বিজোড় দুইটাই দেখাই দিছি। আর কোনো সমস্যা আছে? আর কিচ্ছু তো হয় না এটার মধ্যে, আর কোনো টাইপই হয় না। ঠিক আছে, বুঝতে পারছি আমরা? ঠিক আছে, এখন ভাইয়া এগুলো তো সুন্দরভাবে বুঝতে পারছি। এবার আমরা চলে যাও গ্রুপড ডাটার ক্ষেত্রে, মানে টেবিল ডাটা। ঠিক আছে, টেবিল হলে কি হবে ওইটার জন্য আমরা পড়বো। চলো টেবিলের জন্য কী করবো বলো তো? তুমি আমাকে বলো। সেম ভাইয়া আগে যেরকমভাবে মাঝখানের ভ্যালু বের করতেন, এখানেও মাঝখানের ভ্যালু কই সেটা বের করেন। ওকে, ভালো কথা। তাহলে ভাই একটু দেখেন গণসংখ্যা দেওয়া আছে না এখানে, তো স্টেপ 1 কি? এখানে তো সাজানোই আছে, তাহলে সাজানো কি আর কিছু আছে? ওকে, সাজানো অলরেডি আছেই আমার, তাহলে তো কোনো সমস্যা নেই। তাহলে আমার এখানে স্টেপ 1 কী হবে বলো তো? এখানে বেসিক্যালি আমি n এর ভ্যালুটাকে বের করবো। আগে যেরকমভাবে n এর ভ্যালু বের করছো না, যোগ করে কয়টা আছে n এর ভ্যালু, এরকম সেমভাবে এখানে n এর ভ্যালু কেমনে বের করবা? যে গণসংখ্যাগুলো যোগ করে। তাহলে চলো আমি যোগ করি, দেখি তো দেওয়া আছে, দেওয়াই আছে। দেখো তো কতজন এটা? 40 মনে হয়। 40ই মিন করতেছে না 80 জন মিন করতেছে? এটা তো মনে হয় 80 মিন করতেছে, তো আমি একটু চেক করি নাকি 40ই মিন করতেছে। আমি একটু চেক করি, দাঁড়াও। কীভাবে বের করতেছি n এর ভ্যালু? ভাইয়া গণসংখ্যাগুলো যোগ করতেছি, যে 6 প্লাস 16 প্লাস 12 13 20 5 4 3 1, ও 80 আসে, সরি 40 না 80। ঠিক আছে, এটা কিন্তু ইংরেজিতে 80, ইংরেজিতে লিখেও দিলাম কথায়। ওকে, আর তার কনফিউজ না হোক। ঠিক আছে, n এর ভ্যালু বের করা শেষ। এবার বলো মধ্যক মানে কি ভাইয়া? ভাইয়া মধ্যক মানে মাঝখানের ভ্যালুটা। তাহলে ভাই n/2 করা উচিত না? অবশ্যই। তাহলে n/2 করলে কি আসে ভাই? 40 আসে। তাহলে 40তম পদ এটা কোথায়? এটাই তো তোমার অ্যান্সার হবে, তাই না? এটি তোমার মধ্যক শ্রেণী হবে, সরি এটি তোমার মধ্যক শ্রেণী হবে। এরপর অনেক কাজ করবো, এটা পরে বলতেছি। আপাতত জাস্ট বুঝো ভাই মধ্যকটা কই থাকবে ভাইয়া? মধ্যকটা হলো 40তম পদ। তো 40তম পদ কই আছে আমি একটু দেখি। তো তুমি কী করবে জানো? টেবিল আঁকবা, বুঝছো? এখন আমি কি করতে পারি এটারে, দাঁড়াও তো, এটা কি স্ক্রিনশট কি তোলা যাবে? আচ্ছা আমি একটু স্ক্রিনশট তোলার ট্রাই করি, দাঁড়াও তো। এখান থেকে, ও না সরি শিট, দাঁড়াও স্ক্রিনশট। এরপর এটা কী করলাম, এটা নিই, এই ধরো স্ক্রিনশটটা তুললাম, ইকুয়াল দিয়ে দিলাম। তাহলে এটা আইসা পড়লো উপরে আমার। আচ্ছা এটাকে একটু বন্ধ করে নিই, এবার এটাকে একটু ছোট্ট করি, ছোট্ট ওকে, আরেকটু ছোট্ট করি, ওকে। একটু কি ছোটো করা যাবে? হ্যাঁ যাবে মোটামুটি। বোঝা যায় লেখা বোঝা যাচ্ছে। ওকে ফাইন। তাহলে দেখেন তো ভাই আমার কাজ কি এখন? ভাই আমার কাজ হলো প্রাপ্ত নম্বর জানি, গণসংখ্যা জানি, আমার এখন ক্রমযোজিত গণসংখ্যা দরকার। ওকে, তো তোমরা বলতে পারো ভাই এমনি কেন টেবিলটা আঁকতেছেন? আমরা তো সবসময় টেবিলটা অন্যভাবে আঁকি, এইভাবে আঁকি। হ্যাঁ তুমি এইভাবে আঁকতে পারো। আচ্ছা আমি এইভাবেই বরঞ্চ তোমাদের আঁকা দিই। ঠিক আছে, যেহেতু তোমরা এইভাবে অভ্যস্ত, তাহলে এইভাবে আঁকি। ঠিক আছে, তাহলে নেন আপনাদের জন্য আমি আবার নতুন করে টেবিল আঁকলাম। ওকে, আচ্ছা এই দিলাম,
দেন এই দিলাম, দেন এই দিলাম। ঠিক আছে, দেখি তো এটা হলো প্রাপ্ত নাম্বার। ঠিক আছে, আমি হেডলাইনগুলো লিখলাম না, এখানে কি লিখবা প্রাপ্ত নাম্বার, কই থেকে লিখলাম, এই যে প্রাপ্ত নাম্বার এখানে লিখা না হেডলাইন। দেন এখানে কি লিখবো, গণসংখ্যা, কি লিখবো গণসংখ্যা। ঠিক আছে, আর এখানে কি, এখানে কি ক্রমযোজিত, ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত ক্রমযোজিত বানানটি কি লিখছি, ক্রমযোজিত গণসংখ্যা, গণসংখ্যা। ওকে, ঠিক আছে, ঠিক আছে, তাহলে এফ। ওকে, ঠিক আছে, এখন দেখেন লিখি 11 থেকে 60, দেন এটা থেকে 30, দেন আপনাদের জন্য সব আবার লিখতেছি, দেখছেন, দেখছেন নাকি, দেখেন 41 থেকে 50, 51 থেকে 60, আপনারা একটু টান দেন, হ্যাঁ তাইলেই হবে, বুঝছেন। 61, আচ্ছা 0 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100। ওকে ফাইন, আচ্ছা ঠিক আছে। এবার আমি করি কত, এখানে 6, 16, 12, 13, 20, দেন আসে কত 5, দেন আসে 4, 3, 1, 4, 3, 1, ঠিক আছে, সরি 1, 1, ঠিক আছে। ওকে ভাই, সবই বুঝলাম, খুবই ভালো কথা। এই যে দেখেন এখানে লিখে দিছি, সাথে সাথে লিখলাম না, দেখতে ইজিলি দেখতে পারবা আর কি। ঠিক আছে, এখন হলো ক্রমযোজিত গণসংখ্যাগুলো লিখবো। চলেন, ক্রমযোজিত গণসংখ্যা মানে কি ভাইয়া, যোগ করবা আগেরটার সাথে। দেখো এখানে কত 6 হবে, পরেরটা কত হবে বলো তো, পরে কত হবে এখানে, তুমি বলো। 6-এর সাথে 16 যোগ করবো। দেখো আবারও বলি, তোমার বেসিক্যালি আগে যত ছিল না তার সাথে পরেরটা যোগ করে দিবা। এটি 6-এর সাথে 16 যোগ করলে কত হয়, 22 হয়। এরপর পরেরটা কী করবা, 22-এর সাথে কত যোগ করবা, 12 যোগ করবা। দেখো কীভাবে যোগ হচ্ছে, ক্রমযোজিত গণসংখ্যাগুলো এইভাবে যোগ হয়। কত হয় তাহলে 34 হয়। তারপর কি 34-এর সাথে 13 যোগ করবা। একটা একটা করে নিচে জানতেছো না তুমি, ওকে একটা একটা করে পিক করবা। ঠিক আছে, যে আসেন ভাই আপনি আমার সাথে আসেন, আমরা ক্যালকুলেশন করি, চলেন। তাহলে কত আসবে, 67 আসবে। 67 পরে কত, 72 আসবে। 72-এর কত কত আসবে, 76 আসবে। 76-এর পরে কত আসবে, 79, আর এটা 80 আসবে। আচ্ছা, আর এখানে n ইকুয়াল টু লিখে দিই আমরা, কত 80 আসছিল। ঠিক আছে, বাস টেবিল আঁকা শেষ। দেখো তুমি তো আর এইভাবে অ্যারোসাইন দিবা না, রাইট, আমি এখানে অ্যারোসাইন দিলাম যাতে বুঝতে সুবিধা হয়। তুমি কি করবা, তুমি তো এইভাবে আঁকবা, দেখো তুমি হলো এইভাবে আঁকবা, এই যে এইভাবে করে বক্স করে আঁকবা। ঠিক আছে, হ্যাঁ আমি যদি এই বক্স এইভাবে আঁকতে যাই, ক্লাস আজ 3 ঘন্টা হয়ে যাবে ক্লাস। ঠিক আছে, এই জন্য মোটামুটি রাফলি আঁকলাম, মুখে বলে দিচ্ছি তোমাদেরকে কেমনে আঁকবা, তাও আমি পুরোটা দেখাই দিচ্ছি কিন্তু। ঠিক আছে, দেখছো তোমাদের পুরো দেখাই দিছি। তাহলে এখন আমরা চলো মেইন জায়গাটাতে ফিরি। কী বলছি, 40তম পদ কোন জায়গাটায় সেটা বের করা দরকার ভাইয়া, সেটাই হবে আমাদের মধ্যক শ্রেণী। একটু চিন্তা করো, এখানে 6 আছে, 22 আছে, এখানে 34 পর্যন্ত আছে। ক্রমযোজিত জনসংখ্যা মানে কি, ক্রমযোজিত গণসংখ্যা মানে হলো ভাইয়া এখানে হলো 6 পর্যন্ত আছে, এখানে 22 পর্যন্ত আছে, এখানে 34 পর্যন্ত আছে। 40 কি 34-এর পরেই আসার কথা না, দেখো এখানে কিন্তু 47 পর্যন্ত আছে। তাহলে দেখো 40 কোন জায়গাটায় অবস্থিত, 40 বেসিক্যালি এই জায়গাটাতে অবস্থিত। তার মানে কি এই জায়গাটাতে অবস্থিত, তার মানে কোন জায়গাটা, এই জায়গাটায় অবস্থিত, তাই না। আবারও বলি, এখানে 6 পর্যন্ত, এখানে কি 6-এর পর থেকে 22 পর্যন্ত, এখানে কি 22-এর পর থেকে 34 পর্যন্ত, তো এখানে কি 34-এর পর থেকে 47 পর্যন্ত। তাহলে 40 কোথায় পড়বে, এই জায়গাটাতেই তো পড়তেছে, যে লাস্টে যেটা গোল্লা দিলাম। তাহলে এটা বরাবর দেখি, এটা বরাবর হলো এইটা। তাহলে আমাদের মধ্যক শ্রেণী যদি বলা হয়, এটা হলো আমার মধ্যক শ্রেণী। মধ্যক শ্রেণী বের করা শেষ, ক্লিয়ার, মধ্যক শ্রেণী বের করছি আমরা। তাহলে ভাই এখন একটা কাজ করি, কী কাজ করবো, এখন আমরা ফর্মুলা অ্যাপ্লাই করবো। চলো কী করবো, ফর্মুলা কি, L প্লাস n/2 মাইনাস FC ইন্টু h/fm, সরি h/fm। ভাই এখন প্রত্যেকটা কোনটা কি মিন করে সেটাও লিখে দিচ্ছি। দেখো এল মানে কি, এল মানে হলো যে মধ্যক শ্রেণীটা বের করলাম, যে লাল কালি দিয়ে দিয়ে দিয়েছি, এইটার কি হবে, নিম্ন সীমাটা। তাহলে এটা কত, নিম্ন সীমা হলো 41। ওকে, n/2, n কত, n না মাত্র বের করছো, কই 80, n বের করছো না মাত্র। তাহলে দেখো 80/2 মাইনাস FC, আচ্ছা এটা একটু লিখে দাও, এটা একটু লিখে দিই, এইভাবে লিখি। এখন হলো মেইন পার্টগুলো লিখবো। দেখো সবচেয়ে ভুল করো তোমরা যে এই পার্টগুলোতে, এফসি মানে কি, এফসি যদি মানে হলো এই যে মাত্র যে তুমি বক্সটা মার্ক করলা না, সেটার আগের বক্সের ক্রমযোজিত গণসংখ্যা, সেটা কত ভাইয়া, সেটা হলো 34। দেখো আবারও বলি, তোমরা অনেকে করো কি, আচ্ছা মধ্যক শ্রেণী না, এটাই মনে হয় হবে এফসির ভ্যালু, না এটা আগেরটা। ক্লিয়ার, স্টার মার্ক দিয়ে রাখো,
এই যে স্টার মার্ক দিয়ে দেখো তাইলেই হবে। তাহলে আমি লিখে দিই, হ্যাঁ 34 ডান। এইচ কি? এই ছিল শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যবধান কেমনে বের করে? এখানে অনেকে ভুল করবে, তোমরা ভুল কী করবে জানো? একদম সিম্পল, আমি তোমাদেরকে 1 মিনিট টাইম দিব। তুমি এখানে দেখতে পারতেছো, দেখা যাচ্ছে বা এখানেই তাকাও। শ্রেণী ব্যবধান কত ভাই এগুলার? তোমরা অনেকে বলবা অ্যান্সার 9। কার কার অ্যান্সার 9 আসছে? আসছে না? আসছে? তুমি তোমার খাতার মধ্যে এটা লিখবা এখন যে এটার অ্যান্সার 9 না। ঠিক আছে? কেন 9 না ভাইয়া? শ্রেণী ব্যবধান এভাবে বের করে না। তোমরা বের করো কীভাবে জানো? তোমরা হলো এইটা মাইনাস এইটা করে দাও, এইভাবে বের করে না। বের করে কীভাবে জানো? এটা যদি লোয়েস্টটা নাও না, নিম্ন সীমা নাও না, তাহলে পরবর্তী স্টেজেরও নিম্ন সীমা নিবা। তুমি হলে এই দুইটা নিম্ন সীমাকে বিয়োগ করবা। দেখো আবারও বলি, 61 আর 71 বিয়োগ করো, কত আসে? 10 আসে। তুমি বলতে পারো ভাইয়া নিম্ন সীমা কেন, উচ্চ সীমা বিয়োগ করতে পারি না? ইয়েস, উচ্চ সীমা দিয়েও বিয়োগ করে চেক করবা যে সেম আসে কিনা। দেখো এখানে 20 আসে, এখানে 30 আসে, বিয়োগ করলে কত আসে? 10 আসে না? বা তুমি বলতে পারো ভাইয়া 60 আর 70 বিয়োগ করলে কত আসে? 10ই তো আসে। বুঝতে পারছো? তাহলে কত হবে এইচের ভ্যালু? শ্রেণী ব্যবধান কত? শ্রেণী ব্যবধান হলো 10। এই যে এই জায়গাটা ভুল করো কিন্তু তোমরা। দেখো এটা আমি ভালো করে মার্ক করতেছি কারণ আসলে কিন্তু ভুল করো, মার্ক করে দিলাম কিন্তু। ঠিক আছে, আমরা একটা করব কিন্তু একটা ভালোভাবে করব। ওকে, 100টা করার চাইতে একটা যদি ভালোভাবে বুঝো না, প্রত্যেকটা বুঝাচ্ছি তোমাদেরকে। এমন এমন কোশ্চেন আনছি যেগুলো ভুল করার চান্স বেশি থাকে, এবং সেগুলোর মধ্যে সবগুলা এক্সট্রিম কেস থাকে। এমন কোশ্চেনগুলো বাছাই করে তোমাদের জন্য আনছি, যাতে একটা করাইলেই মোটামুটি সব বুঝে যাও তুমি। ঠিক আছে, আচ্ছা FM মানে কি? FM মানে হলো যে মধ্যক শ্রেণীটা তুমি ধরছো না, এই মধ্যক শ্রেণী একটা গণসংখ্যা ছিল না? গণসংখ্যায় দেখো মধ্যক শ্রেণীটা গণসংখ্যা কই? এখানে দেওয়া না 13, এই যে দেখো কোথায়, এই যে দেখো 13, এইটাই হবে তোমার FM এর ভ্যালুটা। তাহলে আমি বসাই দিই, এইটাই হবে আমার FM এর ভ্যালুটা। তার বাস, ক্যালকুলেশন করতে পারবা না, আমি যোগ বিয়োগ দেখাবো না। এই যোগ বিয়োগ তো তোমরা করতে পারবা, এখানে কি যোগ বিয়োগ করে লিখতে পারবা না তুমি? হ্যাঁ 41, এই রে প্লাস সাইন কই গেল আমার, মুছে গেছে মনে হয়, বুঝছো? দেখেন 41 প্লাস 80/2 মাইনাস 34, আমি পুরোটা ইংরেজিতে লিখছি, ইন্টু 10/30, অ্যান্সারটা লিখে ফেলেন এবার। ঠিক আছে, এটাই আমাদের মধ্যক নির্ণয় করে। এখন তোমাদের কাছে একটা কোশ্চেন আমার, যে ভাইয়া আপনি তো জোরের জন্য দেখালেন, কেমনে জোরের জন্য দেখালেন ভাইয়া? ভাই এখানে তো জোর সংখ্যা দেওয়া। ভাইয়া যদি এটা বিজোড় সংখ্যা হইতো তাইলে কি হইতো দেখেন তো। সাপোজ, হ্যাঁ আমি সাপোজ এই ম্যাথটাকে আবার নিয়ে যাচ্ছি, সাপোজ আমি এই ম্যাথটাকেই কপি করে নিলাম, আর আমি করলাম কি, দাঁড়াও বলি, আমি করলাম কি লাস্ট, একদম লাস্টে গিয়ে এই জায়গাটা কেটে, এখানে 1 ছিল বুঝছো, আমি এখানে 2 করে দিছি। দেখা যায়? হ্যাঁ দেখা যায়। তাহলে আমি করলাম এখানে 1 কেটে 2 কেটে দিচ্ছি, তাহলে বলো তো তখন এখানে এটা মুছে, এখানে মুছে কী হয়ে যাবে? এটা মুছে কী হয়ে যাবে? 2 হয়ে যাবে, 2 হয়ে যাবে। তাহলে বলো তো ভাইয়া এই জায়গায় কত আসে এখন? এই জায়গায় কিন্তু এখন 81 আসে। এন এর ভ্যালু কত? এন এর ভ্যালু তো ভাইয়া 81 আসছে। ও মাই গড ভাইয়া, অনেক কঠিন। ও মাই গড ভাইয়া, আমি তো জীবনেও করি নাই, তাই না? এরকম অবস্থা হয়ে গেল না এখন, তাই না? যে অনেক কঠিন হয়ে গেল। তুমি আমাকে বলো ভাইয়া, আমি যখন কি বলছি বিজোড় সংখ্যা হয় তখন আমি কী বলছিলাম বলো তো? এই যে দেখেন, কই লিখলাম আমি, ও পাইছি। এই দেখেন বিজোড় সংখ্যা যদি হয় আমি কীভাবে বের করতে বলছি? n+1 ডিভাইডেড বাই 2, সিম্পল। চিন্তা করো, তাহলে আমি কী করবো এখানে? ভাইয়া এখানে 81 আছে, ঠিক আছে ফাইন, নো প্রবলেম। তুমি n+1 ডিভাইডেড বাই 2 কত? 82 ডিভাইডেড বাই 2 কত আসে? এটা 41 আসে আই গেস, 41তম পদ। হ্যাঁ কত? 41তম পদ কোথায় আছে সেইটা এখন তুমি বের করবা। মজার ব্যাপার কি জানো? তুমি 41তম পদ দেখো তো, এটাও কিন্তু সেম জায়গাতেই অবস্থিত। তাহলে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা আছে? দেখো তো সবই সেম না, এল এর ভ্যালু সেম, এফ সির ভ্যালু সেম, এইচ এর ভ্যালু সেম, এফ এম এর ভ্যালু সেম, খালি এন এর ভ্যালুটা চেঞ্জ হবে। কোনটা চেঞ্জ হবে ভাইয়া? এন এর ভ্যালুটা খালি চেঞ্জ হবে। কেন? কারণ এন তো ভাইয়া আমার এখন কত 81। ঠিক আছে, এখন এটা অনেকে দেখবা যে ভাইয়া এটা অনেকে এইভাবে লিখে যে n+1 ডিভাইডেড বাই 2, তুমি অনেক জায়গায় জানো কি দেখবা? অনেক জায়গায় দেখবা যে n/2 লিখে, মানে হলো যে 81 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু কত আছে? এটা 40.5 আসে আই গেস। হ্যাঁ 40.5তম পদ। ওকে, এরকমভাবে লিখে, বুঝছো? তো এটা পরে দেখা যায় কি 40তম পদে লিখে দেয়, এটা অনেক জায়গায় লিখে আর কি, বুঝছো? সেটা নিয়ে কনফিউজ হওয়ার কথা কারণ নেই, আমি যেভাবে লিখে দিছি না, তুমি এইভাবে লিখো, তোমাকে কেউ কাটবে না। ঠিক আছে, আর এই জায়গাটায় এন এর ভ্যালু কত? এন এর ভ্যালু তো 81 তো ছিল আমার, তাই না? যা ছিল তাই লিখবা। ওকে, খালি বিজোড়ের সময় n+1 ডিভাইডেড বাই 2 দিয়ে আমরা করি। ঠিক আছে, ক্লিয়ার? বুঝতে পারছো? আমি এটা দাও মুছে দিচ্ছি। ওকে, আর এটা যে মাত্র করলাম এটাও খুব একটা ভুল না, অনেক গাইডে এটা পাবা, বুঝছো? অনেক গাইডে এটা পাবা। সো তোমার যদি তাও অনেক খুঁতখুত লাগে,
আমি বলবো যে তুমি স্কুলের স্যার আছে না, তুমি একটু কষ্ট করে স্কুলের স্যারকে জিজ্ঞাসা করবে যে স্যার আপনারা কোনটা প্রেফার করেন, কারণ আমার চাইতে কিন্তু ওনারা খাতা চেক করবেন। সো হ্যাঁ আমি বললাম এটা কিন্তু অ্যাকচুয়ালি কারেক্ট। এখন বাট স্যাররা যদি মনে করে যে এটা কারেক্ট, তখন তো আমার কিছু করার থাকবে না, ঠিক আছে? এই জন্য বললাম যে যেই স্কুলেরই থাকুক না কেন, জাস্ট ক্লাসে কোনো একটা স্যার যেটা তোমার পছন্দের স্যার, যে জিজ্ঞাসা করো ভাই স্যার এই কেসে এই ম্যাথের ক্ষেত্রে মধ্যকের ক্ষেত্রে আমার যদি n থাকে বিজোড় সংখ্যা, আমি কি n/2 করবো না n+1/2 করবো, আমাকে এটা একটু জানায়, তোমরা কমেন্ট বক্সে জানাবা। যারা যারা জিজ্ঞাসা করতে পারো স্যারকে একটু জানাও, ঠিক আছে? তাহলে আমি দেখি জানতে চাই তোমাদের স্যাররা কী বলে, আমি এটা একটু জানতে চাই, ঠিক আছে? ওকে, আমার স্যার কী বলে আমি তো সেটা তোমাকে বলেই দিলাম, ঠিক আছে? ঘাটাঘাটি করে কী পেয়েছি সেটাও আমি তোমাকে বলে দিলাম। এবার তোমার স্যার কী বলে সেটা আমাকে একটু জানাও তোমরা, ঠিক আছে? ওকে ফাইন, ঠিক আছে? তাহলে বুঝতে পারছো জাস্ট বিজোড় হলে কী হবে আর জোড় হলে কী হবে, দুইটা কেসই দেখাই দিচ্ছি। তাহলে দেখো আমি এখন লিখে দিই। হ্যাঁ, এটা হলো জোড়ের কেস, এটা হলো জোড় হইলে কী হবে, ওকে? এটা হলো জোড় হইলে কী হবে। আর পরেরটা কি, পরেরটা হলো বিজোড় হইলে কী হবে। শেষ। মধ্যকের আর কোনো টাইপই তো নাই, তুমি আর কই থেকে টাইপ পাবা বলো? এগুলো বাদে আর টাইপই তো নেই, বুঝতে পারছো? এখন তুমি বলতে পারো যে ভাইয়া আর কি কোনো টাইপ হয়? আরেকটা টাইপ হয়, সেটা আমি দেখাচ্ছি। দেখো তোমাদেরকে সবগুলো টাইপ দেখাই দিতেছি। দেখো আরেকটা টাইপ হয়। আরেকটা টাইপ কি জানো? বক্সের মতোই হবে জিনিসটা। দেখো বক্সের মতোই জিনিসটা হবে, এই দেন বক্সের মতোই জিনিসটা। একটু দাও, এটা না একটু ভালো করে আঁকি, এটা দিয়ে আঁকি। আচ্ছা আবারও বলি, এখন যেটা দেখাচ্ছি না, এটা খুব একটা তোমাদের পরীক্ষায় আমি আসতে দেখিনি। আর ওই যে বললাম যদি স্যাররা কঠিন করতে চায় তখন তো দিতেই পারে, তখন তোমরা ভয় পেয়ে যাবা, ঠিক আছে? এই জন্য দেখায় রাখতেছি, ঠিক আছে? অবশ্য আমি দেখি বোর্ড পরীক্ষা আসছে কিনা, আমি নিজে আসলে চেক করিনি, তো করতে করতে আমরা দেখবো বোর্ড পরীক্ষায় কোথাও আসছে কিনা। ওকে, আপাতত বলে রাখতেছি। দেখো তোমাকে সাপোজ এখানে বলে দিল মার্কস, হ্যাঁ মার্কস বলে দিল, ঠিক আছে? আর এখানে কি বললাম আমি, এখানে সাপোজ আমি তোমাকে বললাম যে কি বলতে পারি, গণসংখ্যাই তো, গণসংখ্যা বললাম, ওকে? গণসংখ্যা, ওকে সরি। এখানে ধরো তোমাকে বললো 70, এখানে বললো 72, এখানে বললো 80, এখানে বললো সাপোজ 90, আর এখানে প্রত্যেকটা সংখ্যা বললো হলো, আচ্ছা লিখি বাকিটা, গণসংখ্যাগুলো লিখি। ধরো দিলাম গণসংখ্যা 3, এটা দিলাম 4, 4 5 6 7, ধরলাম এটাই দিলাম 8, এটাই দিলাম সাপোজ 9, ঠিক আছে? দিলাম একটা আর কি ইচ্ছা মতো। ওকে ফাইন। এবার আমার কাজ কি বলেন তো, কি বলছিলাম? এই যে এখানে যে সবসময় বলতাম কি মধ্যক মানে কি, মধ্যক নির্ণয় করতে বলা হয়েছে। কি নির্ণয় করতে বলা হয়েছে? মধ্যক কত কত। ফার্স্ট কাজ কি, এন এর ভ্যালু বের করবা। এন কত, এন কেমনে বের করে? ভাই এন হলো গণসংখ্যাগুলো যোগ করে দিবা। 3 7 8 9, 9 কি সংখ্যা? বিজোড় সংখ্যা। 9 কি সংখ্যা? বিজোড় সংখ্যা। এই যে 9 কি বিজোড় সংখ্যা। তুমি আমাকে বলো বিজোড় সংখ্যা যদি হয় তাহলে কততম পদ অ্যান্সার হবে? ভাইয়া 9+1/2 তম পদ। তাহলে ভাইয়া আমার অ্যান্সার হবে হলো 10 না, তাহলে পঞ্চম পদ, ঠিক আছে? পঞ্চম পদ হলো অ্যান্সার হবে। তো তোমার এখন কাজ কি বলো তো? তোমার কাজ কি এখন বলো তো? ভাইয়া তুমি এখান থেকে পঞ্চম পদ কোনটা সেটা বের করা। তো এটা কেমনে বের করবো বলো তো? আমি কি বলছিলাম, এগুলো বের করি আমরা ক্রমযোজিত গণসংখ্যা দিয়ে। কীভাবে বের করি? ক্রমযোজিত গণসংখ্যা দিয়ে। তাহলে আমি একটু লিখে ফেলি, ক্রমযোজিত গণ আচ্ছা এইভাবে না লিখি, ক্রম ভালো করে লিখি, ক্রম আর লিখি গণ, ঠিক আছে? তাহলেই বুঝতে পারবা তোমরা মোটামুটি, তাই না? তোমরা তো অনেক ভালো বুঝতে পারো সব কিছু। দেখেন ক্রমযোজিত গণসংখ্যা কেমনে বের করে, এখানে 3 হবে, 3-এর প্লাসের 4 যোগ করলে 7 হবে, 7-এর সাথে পরেরটা যোগ করবো 8 হবে, 8-এর সাথে পরেরটা যোগ করবো 9 হবে। তোমার কি দরকার ছিল? তোমার দরকার ছিল ভাইয়া পঞ্চম পদ কোথায় আছে, পঞ্চম পদ কোথায় আছে তুমি আমাকে বলো। ভাইয়া এখানে হলো তৃতীয় পদ পর্যন্ত আছে, 3টা পদ। তারপরে কি পঞ্চম পদ না, এখানে বলছে সপ্তম পর্যন্ত আছে। তাহলে আবার বলি এখানে 3 পর্যন্ত, তাই 3-এর পর থেকে 7 পর্যন্ত কিন্তু এখানেই আছে। তাহলে এই জায়গাটাতেই কিন্তু পঞ্চম পদটা আছে। তাহলে আমার অ্যান্সার হওয়া উচিত কি? অ্যান্সার হওয়া উচিত 72। তাহলে আমার অ্যান্সার কত হবে? মধ্যক কত হবে এখানে? মধ্যক হবে হলো 72। দেখো এটা অনেক সময় 2 নম্বরে দিয়ে দেয়, এই জন্য তোমাদেরকে দেখালাম যে এই একটা কেসই তোমাদের দরকার। অনেক সময় 2 নম্বরে দিয়ে দেয়। আমি এটা এমসিকিউ ক্লাস যখন ইসলাম তখন এরকম একটা এমসিকিউ পাইছি, এই জন্য তোমাদের সিকিউ ক্লাসে আমি জিনিসটা পড়াই দিলাম, যাতে এমসিকিউ যারা করতেছো না অ্যাটলিস্ট সিকিউ ক্লাস করার পর তুমি যাতে জানো, ঠিক আছে? ঠিক আছে, দেখছেন? ওকে, আপনাদের যদি কাজ হলো ক্লাসটা পুরো দেখা, আর কিচ্ছু না, এতটুকুই তোমার কাজ। বাকি যা যা লাগে আমি তোমাকে পড়াই দিব। তোমার কাজ বাসায় নোটটা করা সুন্দর মতো, আর পরীক্ষা রাখি সুন্দর করে রিভিশন নিয়ে যাওয়া। দেখো আবারও বলি, গণসংখ্যা দেওয়া আছে, সবগুলো যোগ করলে তো এনের ভ্যালু পাবা।
এবার জোর নাকি বিজোড়? ভাই বিজোড়, বিজোড় দিয়ে দেয়, জোর দিয়ে দেয় না। ওকে, কারণ জোর দিয়ে দিলে তোমাদের আসলে লেভেলের মধ্যে হয় না, তোমরা আসলে এলোমেলো করে ফেলবা। এই জন্য আমি জোরটা পড়াচ্ছি না, বিজোড় নিয়ে পড়াচ্ছি খালি, কারণ বিজোড়টাই আমি দেখছি আসতে তোমাদেরকে। দেখো বিজোড় যদি হয় জিনিসটা, তাহলে কীভাবে বের করবো? n+1/2 তম পদ। ভাইয়া তাহলে কত আসে? পঞ্চম পদ আসে। তুমি আমাকে বলো এখান থেকে কীভাবে বের করবো পঞ্চম পদ কোনটা? আবারও বলি, এখানে হলো 3 পর্যন্ত আসে, 3-এর পর থেকে 7 পর্যন্ত এখানে। তাহলে কি 5 কোথায় অবস্থিত? 5 কি এই জায়গাটাতেই অবস্থিত না? তাহলে এই জায়গাটা ভ্যালু কত? 72। আবার বলি, এখানে যে জিনিসগুলো আমি লিখলাম, আর এগুলো কী মিন করে আসলে কেউ জানো? গণসংখ্যা আসলে কী মিন করে? গণসংখ্যা খালি বলতেছে না, গণসংখ্যা মিনিং করে কি? মিনিং করে হলো 70 আছে 3টা, 72 আছে 4টা। তাহলে দেখো আমি এটা বের করি। দেখো অনেকে এটা নিয়ে কনফিউজড হয়ে যাও যে এখানে দিলে না আমি পারি না, কিন্তু এটাকে একটু কথায় লিখি আমি জিনিসটাকে। হ্যাঁ দেখ কথায় লিখতেছি। 70 আছে কয়টা? 3টা। 72 আছে কয়টা? 4টা। 80 আছে কয়টা? 1টা। 90 আছে কয়টা? 1টা। এইবার বলো তো তুমি এই জিনিসটার কি তুমি মধ্যক বের করা শিখছো না? এখন দেখো তোমার কাছে ইজি লাগবে, বুঝছো? অনেকে বলে যে এখান থেকে বের করতে অনেক কঠিন লাগে। তোমার যদি এখন কঠিন লাগে তুমি এখান থেকে বের করো। তুমি এটাকে সুন্দর করে লিখো, 70 আছে 3টা, 72 আছে 3 কয়টা? 72 কয়টা লিখছি? 4টা। দেন 80 আছে 1টা, 90 আছে 1টা। এইবার কি তুমি পারবা না? এটি তো মাত্র একটুকে পড়াইছি, দেখো এটাকে কি সুন্দর করে এইভাবে পড়াইলাম না মাত্র? এই যে দেখেন তো ভাইয়া, এই সুন্দর করে কমা দিয়ে লিখছি, সুন্দর করে কমা দিয়ে লিখছি। অ্যান্ড বসে জোর হলে কী হবে, বিজোড় হলে কী হবে তুমি দেখো। এখন এইভাবেও তুমি এটা বের করো, দেখবা তোমার অ্যান্সার আসবে কত জানি 72 আসবে অ্যান্সার। ঠিক আছে? তো তোমাকে সবভাবে শিখে রাখলাম, তোমার যেইভাবে সুবিধা সেইভাবে লিখবা। ঠিক আছে? তাহলে আমাদের কিন্তু মধ্যক পড়া শেষ। দেখছো মধ্যকে যত টাইপ ছিল সব পড়া শেষ। আচ্ছা এরপরে আমরা চলে যাচ্ছি এখানে। দেখেন ক নাম্বারে কী বলা হয়েছে? ভাই এটার মধ্যক কত? দেখেন এগুলো কিন্তু এখন বাচ্চাদের ম্যাথ হয়ে গেছে না? কীভাবে করবা? n এর ভ্যালু বের করবা। কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 6টা ভ্যালু। তাহলে কি হবে ভাইয়া? n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ ডিভাইডেড বাই 2। এই হলো মধ্যক আমার। তাহলে আমার চলেন ভাইয়া n এর ভ্যালুটা একটু বের করে আসি। n এর ভ্যালু কত? n এর ভ্যালু কত বললাম? 1 2 3 4 5 6, 6টা না? তাহলে বলো n/2 মানে কত? 3। তাহলে কী হবে? থার্ড পদ প্লাস ফোর্থ পদ। ওকে, 3 নাম্বার পদ আর চতুর্থ পদ, এই দুটো যোগ করবা, দেন তুমি ডিভাইড বাই 2 করবা, শেষ। তাইলে তো শেষ। চলো এখন ভাইয়া থার্ড পদ কত আর মানে তৃতীয় পদ কত, চতুর্থ পদ কত? এখন তোমরা হলো ভুল করবা কি? চলেন তো ভাইয়া 1টা 2টা 3টা, এটা তৃতীয় পদ আর এটা চতুর্থ পদ, শেষ। কে রাজি? লাইভ হলে ভালো তো, বুঝছো? আমি জিজ্ঞাসা করতাম কে রাজি। আমি শিওর 50% বলবা যে এটাই অ্যান্সার। তুমি আমাকে বলো আমি এতক্ষণ কী বুঝেছি মধ্যক বের করার সময়? সবসময় কী বলছি, কীভাবে সাজাবা এটাকে? স্টেপ 1 কী ছিল? ঊর্ধ্বক্রমানুসারে সাজাবা, তাই না? নাইলে ম্যাথ মিলবে না। হ্যাঁ তুমি অ্যান্সার বের করে বসে থাকবা, সুন্দর সুন্দর ভ্যালু পাবা তুমি, আর তোমার প্রসেসই ভুল। ঠিক আছে? তাহলে দেখেন কী করবো আমি এখন হলো বলবা তৃতীয় পদ কত, চতুর্থ পদ কত। তো এখন বলো কত আছে? তৃতীয় পদ 8, চতুর্থ পদ কত? 11 মনে হয়, তাই না? হ্যাঁ ঠিক আছে, ডিভাইডেড বাই 2 বাস। এটা করলে কত আসে ক্যালকুলেশন, এটা তুমি দেখে নিবা। আমি যোগ বিয়োগ দেখাচ্ছি না, এই যোগ বিয়োগ এগুলো তো তোমরা পারো, তাই না? ক্যালকুলেটারে বসায় চেক করে নিও। ঠিক আছে? তোমাকে আমি প্রসেসগুলো বলতেছি, আর যে এইগুলো বলে দিচ্ছি যেগুলো ভুল করবা, যেগুলো ভুল করে বলাবেন, খেয়াল রাখো। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি ভাইয়া। ওকে, তাহলে চলেন আমরা এবার গড়ে চলে যাচ্ছি। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। দেখো এটা যে কি পরিমাণে গুরুত্বপূর্ণ। ওকে, ফার্স্ট অফ অল আমি গড় নিয়ে পড়াচ্ছি, তারপর সংক্ষিপ্ত পদ্ধতি দেখাচ্ছি। হ্যাঁ, কারণ পরীক্ষা আসে সংক্ষিপ্ত পদ্ধতি আসবে। ওকে, তোমাদের এটাই খালি আসে। আগে ফার্স্টে গড় কি এটা একটু পড়ায় নি। দেখেন তোমাদের শিওর শর্ট ক্লাস কিন্তু এটা শুধুমাত্র সিকিউ পড়ানোর কথা, তোমার আমি কনসেপ্টে পড়াই দিতেছি, এক ক্লাসে সব পাচ্ছ। ঠিক আছে? ওকে, দেখেন গড় কাকে বলে? ধরেন 20 22 12 14 চারটা সংখ্যা দেওয়া আছে, তোমাকে বলো গড় বের করতে। ঠিক আছে? তুমি কীভাবে গড় বের করবা ভাইয়া? তুমি একটু বলো তুমি গড় বের করবা কীভাবে? তুমি বেসিক্যালি ফার্স্টে কাজ করবা কি, সবগুলো জিনিস যোগ করবো, দেন ডিভাইড বের করবো কয়টা সংখ্যা? 4টা সংখ্যা, শেষ। তাইলে কিন্তু আমার অ্যান্সার ডান, বাস। এটা কি আনগ্রুপ ডাটা মানে কি টেবিল ছাড়া ডাটার জন্য ইজি। এখন টেবিল সহ ডাটার জন্য আমরা করব। চলো এই হলো টেবিল সহ ডাটার জন্য। সো আমি একটা কাজ করতে পারি, এটা পুরোটা আমার টেবিল আঁকা লাগবে এখন। ইচ্ছা করতেছে তোমাদেরকে বলবো বাসায় টেবিল আঁকা কেন, না থাক, তোমরা এতক্ষণ যারা ক্লাস করতেছো তাদের একটা প্রাপ্য এটা, যে ভাইয়া করাই দিবে পুরাটা, এই জন্যই ক্লাস করতেছো নিশ্চয়ই। তাহলে আমি একটু করাই দিই। হ্যাঁ আচ্ছা,
আচ্ছা ঠিক আছে ওকে শ্রেণী ব্যাপ্তি ব্যাপ্তি বানান কি আচ্ছা পাইছি শ্রেণী ব্যাপ্তি ঠিক আছে আচ্ছা ঠিক আছে না হ্যাঁ ঠিক আছে এবার ভাইয়া কী করবো ভাইয়া এবার হলো ফ্রিকোয়েন্সি লিখবো যে গণসংখ্যা আমি অ্যাপ দিয়ে লিখলাম ঠিক আছে আচ্ছা সংক্ষিপ্ত পদ্ধতি বলছি সংক্ষিপ্ত পদ্ধতি আমরা কীভাবে কী ইউজ করি নতুন একটা কনসেপ্ট ইউজ করি যে UI ইকুয়াল টু XI মাইনাস A ডিভাইডেড বাই 2 3 4 সব ঠিক আছে ডিভাইডেড বাই H ঠিক আছে বুঝতে পারছি ভাইয়া ক্লিয়ার এতটুকু ঠিক আছে ভাই এটাকে কী বলে বিচ্যুতি ওকে মনে পড়ে এটাকে বলা হয় কি বিচ্যুতি মনে পড়ে UI স্টেপ ডিভিয়েশন বলা হয় বাংলায় বলা হয় ধরো ধাপ বিচ্যুতি বাংলায় বলা হয় ধাপ বিচ্যুতি এই তো মনে পড়ছে ঠিক আছে তাহলে আমরা পরবর্তীতে কী লিখবো জানো UI লিখবো FI দিলাম আর এখানে যেন কী করবো FI UI দেখেন এবার আমি একটা বক্সটা এঁকে নিই বক্স তো বাঁকা হচ্ছে মনে হচ্ছে এটাও একটু আঁকি এইটাও একটু আঁকি এবার একটু কোশ্চেনে কী কী আছে সেগুলো লিখে নিই তাড়াতাড়ি 36 থেকে 40 কত পর্যন্ত এটা 70 পর্যন্ত 41 to 45 46 সরি 46 to 50 51 to 55 56 to 60 61 to 65 কত পর্যন্ত আর 66 to 70 ও নাইস হয়ে গেছে এতটুকু আমাদের ওকে চলেন এটা কত 4 8 11 15 আর কি আছে 11 15 13 তাই না 13 না হ্যাঁ 13 6 আর এখানে আছে ভাই 3 আচ্ছা 6 মোটামুটি হয়েছে তাহলে এখানে আরেকটা কলাম আঁকা লাগবে আমাদের আমি এটাকে একটু ডান পাশে নিয়ে যাই হ্যাঁ এখানে আরেকটা কলাম আমাদের আঁকা লাগবে এঁকে ফেলি একটু এখানে দিই একটু আরে বাবা এটা ঝামেলা করে কেন আচ্ছা এইটা এরকম করতেছে কেন আচ্ছা আমি এটা মুছিয়ে দিই ধরুন দাও এটা একটু টাইম দাও আমাকে হ্যাঁ আমি এটাকে একটু ইয়া করে নিই এটাকে একটু ডান দিকে নিয়ে নিই আর এই পুরা জিনিসটাকে একটু ডান দিকে নিয়ে নিই এই দিলাম ওকে আচ্ছা এবারে মাঝখানে আমি XI এটাও বসে দিচ্ছি এটা কি এটা হলো মধ্যমান কেন্দ্রে বের করে এই মধ্যমান কেন্দ্রে বের করে দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করে দিবা তাই না মধ্যমান বের করা শিখছো না দুটো যোগ করে ভাগ করে দিব 2 দিয়ে ভাগ করে দিব তাহলে কত আসে 36 প্লাস 40 ডিভাইডেড বাই 2 কত আসে 38 আসে আচ্ছা 41 ডিভাইডেড বাই প্লাস 45 ডিভাইডেড বাই 2 কত 43 আসে আচ্ছা একটু তাড়াতাড়ি লিখি এখন 48 53 এটা কত 58 হবে সরি 58 63 68 শেষ আপনাদের চিল করা হয়ে গেছে আমি লিখলাম আপনারা চিল করছেন এতক্ষণ তাই না এবার আসেন ক্লাসে মনোযোগ দিই ভাইয়া ফার্স্ট কাজ হলো ভাই একটা ফর্মুলাটা লিখি গড়ে কেমনে বের করবো আসলে এটা তো আগে জানতে হবে আমার নাইলে আমি কী লিখবো তাই না চলো x বার ইকুয়াল টু হবে হলো a প্লাস FI UI ডিভাইডেড বাই n ইন্টু h ঠিক আছে প্রত্যেকটা জিনিস আমরা এখন একটা করে লিখবো এ মানে কি এ মানে হলো আনুমানিক গড় মানে কি তুমি এইখানে যতগুলো আছে না এখানে যতগুলো রো আছে না দেখতে পাচ্ছ কতগুলো রো আছে পুরোটা বক্সটা কমপ্লিট করি এইখানে রো যতগুলো আছে না তুমি মাঝখানে কোনো একটা ভ্যালু ধরবা জাস্ট ইচ্ছা মতো ওকে তুমি বলতে পারো ভাইয়া আমি কোনটার আনুমানিক ঘর ধরবো এই যে এরকম তো ধরতে পারো যে এটাটা ধরবো নাকি এটাটা ধরবো কোনটা ধরতে পারবো শোনো তোমরা আনুমানিক গড় মাঝখানে কোনো একটা কিছু হইলেই হয়েছে এটা কোনো ফিক্সড কিছু না আনুমানিক গড় মানে কি অনুমান করে তুমি বসাচ্ছ নর্মালি গড় কোথায় হয় মাঝখানে কোনো একটা জায়গাতে হয় তুমি আমাকে বলো মাঝখান কোথায় হইতে পারে এখানে 3টা আছে এখানে 3টা আছে তাহলে মাঝখান নিশ্চয়ই এটা হবে স্বাভাবিক মাঝখান মানে কি মাঝখান মানে এটা তাহলে ভাইয়া আনুমান গড় নর্মালি মাঝখানে থাকে বাট এটা কিন্তু ম্যান্ডেটরি না যে এটাই ধরা লাগবে এটা কিন্তু ম্যান্ডেটরি না একজন যদি ধরে এটা কোনো সমস্যা নেই তারও অ্যান্সার মিলবে বিশ্লেষণ করে দেখতে পারো ঠিক আছে তো আমি আপাতত মাঝখানে এটাই ধরলাম আর কি আবারও বলি বুঝছো যে তুমি মোটামুটি ধারণা করে মাঝখানে একটা হইলে হয়েছে ঠিক আছে আচ্ছা তাহলে এটা ইকুয়াল টু কি আমার এ তাহলে আমি লিখে ফেলি এখানে এর ভ্যালু কত 53 প্লাস আচ্ছা এন এর ভ্যালু কত এন কত দেখি তো এন কত জানি এন কি বের করছি আমরা একবারও না এন তো বের করিনি আমরা একবারও তাহলে এনটা একটু বের করে নিই
এটা একটু লম্বা করে দিই, n ইকুয়াল টু, একটু যোগ করি তো কত আসে, 4 + 8 + 11 + 15 + 13 + 6 + 3, ওকে 60 আসে। তাহলে বলেন তো n এর ভ্যালু কত, 60 আসে। h এর ভ্যালু কত, এখন h এর ভ্যালু পারা উচিত, h এর ভ্যালু কিন্তু অলরেডি বলছি কেমনে বের করে, ভাই এই দুইটা ধরেন, এই দুইটা ধরেন, ভাই এই দুইটা ধরেন, এই দুইটা ধরেন, যেমনি মন চায় ধরেন, ওকে। বাট ধরবা কেমনে, ধরবা হলো দুইটা নিম্ন সীমা অথবা দুইটাই উচ্চ সীমা, চিকোনা একটা, ঠিক আছে। তাহলে আমি দুইটা উচ্চ সীমা ধরলাম, কত আসে, 5 আসে না, তাহলে এই যে 5 বসাই দিছি। তাহলে বাকি থাকে কি আমার, fi ui, খালি এই দুইটা জিনিসের গুণফলটা বাকি আছে, বাস। এখন ভাইয়া ইউআইটা বের করবো আমি কেমনে, ইউআই না সবচেয়ে ইজি, কেমনে জানো, তুমি মাত্র যে জায়গাটা ধরছো না, মাত্র যেটারে ধরছো না তুমি আনুমানিক গড় হিসেবে, তুমি এটার একটু ভ্যালুটা বের করো, জানো কেমনে, আর কেমনে ভ্যালু বের করে, ইউআই ইকুয়াল টু হলো xi মাইনাস a ডিভাইডেড বাই h, তাই না। তুমি একটু বসাও তো ভ্যালুটা, x এর ভ্যালু কত 53, এর ভ্যালু কত, এর ভ্যালু 53 ডিভাইডেড বাই h, h এর ভ্যালু কত জানি বললাম 5, তুমি আমাকে বলো তাহলে এটার ভ্যালু কত আসে বরাবর, 0, কত আসে 0, ম্যাজিক। 0 যদি হয় এক পাশে 1 2 3 করে বাড়বে, আরেক পাশে -1 -2 -3 করে বাড়বে, ওকে। তাহলে আমি একটু তাও একটু প্রোডাক্টটা একটু টেস্ট করে দেখা দিই তোমাকে, ধরো 58 এর জন্য চেষ্টা করো, 58 বসাও তো xi না, 58 - 53 ডিভাইডেড বাই 5, দেখো তোমাদের ক্যালকুলেটর নাও, হাতে ক্যালকুলেটর নাও, দেখো আমি তাও লিখে দিচ্ছি, 58 - 53 ডিভাইডেড বাই 5 কত আসে দেখো তো, আমিও চেক করি, 5, দেখো 1 আসছে না, দেখছো প্রুফ হয়েছে, বিশ্বাস হয়েছে, বললাম না মাত্র, দেখো তাহলে এখানে 1 আসবে, এখানে 2 আসবে, এখানে 3 আসবে, তাহলে উপরে কত আসবে, -1 আসবে, -2 আসবে, -3 আসবে, দেখছো এই জন্য এটাকে সংক্ষিপ্ত পদ্ধতি বলা হয়, বুঝছো, এই জন্য এটাকে সংক্ষিপ্ত বলা হয়। দেখো কত ইজি তুমি করে ফেলতে পারতেছো, কেমনে দেখেন, এটা গুণ দিলে কত হয়, 0 হয় না, এটা বলার দরকার আছে, 13 × 1 = 13, 6 × 2 = 12, 3 × 3 = 9, -11 -16 -12, দেখছো এই জন্য এটাকে সংক্ষিপ্ত পদ্ধতি বলা হয়, নাহলে তোমার দেখা যেত গুণ করতে অবস্থা খারাপ হয়ে যেত, মুখে মুখে তো গুণ করতে পারতো না, বাট এখন দেখো কত ছোট ছোট গুণ হয় না, ছোট ছোট গুণের কারণে কত ইজিলি করতে পারছো। তোমার কাজ কি এখন তাহলে, এই যে এটা বের করা আছে, এখানে আমি সামেশন সাইনটা দেওয়া উচিত হয়নি আমার, এখানে সামেশন সাইনটা দিব লাস্টে, একদম লাস্টে দিব, এই কারণ আমি এখানে না যোগটা বের করতেছি, তাই না, এখানে আমি যোগটা বের করতেছি, তো বের করি কত আসে, -12 -16 -11 +13 +12 +9, আচ্ছা আমার আসতেছে হলো -5 আসতেছে, হোয়াট, আচ্ছা তাহলে দেখো তো কত আসে আমার, বললাম মাত্র -5 আসতেছে, বাস। এই বাকি ক্যালকুলেশন করতে পারবা না, হ্যাঁ যোগ বিয়োগ তো করতে পারবা তো, আমরা শেষ, বুঝছেন নাকি, একটু দেখেন তাইলে, দেখছেন এটা কেন সংক্ষিপ্ত পদ্ধতি বলা হয়, আমরা অনেকে ভাবে এটা তো অনেক বড় পদ্ধতি, এটা কেন সংক্ষিপ্ত পদ্ধতি বলা হয়, বাট এই যে জাস্ট গুণটা যে তাড়াতাড়ি দিলাম না, এই জন্য সংক্ষিপ্ত পদ্ধতি যেটা বলা হয়, ঠিক আছে, আশা করি ফিল করতে পারছো জিনিসটা, ওকে। সব কিছু ক্লিয়ার না, এখন একটা জিনিস বলি, ভাই আপনি কী দিশের জন্য দেখাইলেন, সবসময় বিজয়ের জন্য আপনি দেখান, ভাইয়া সরি বিজয় না তো, সরি কিসের জন্য দেখাচ্ছেন, হ্যাঁ বিজয়ের জন্য দেখাচ্ছি, দেখো তো ভাই এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা আছে, এই জন্য আপনি কত সুন্দর করে ধরে ফেলতে পারছেন এই জিনিসটাকে। আচ্ছা একটা মিনিট দাঁড়াও, একটা মিনিট, ঠিক আছে, এই জন্য কী বললাম জানি, ভাইয়া আপনার এখানে কয়টা রো আছে, কয়টা সারি আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, তো আপনি এই জন্য বলতে পারছেন যে এটার মাঝখানে ধরে ফেলতে পারতেছি, বাট ভাইয়া যদি 8টা সারি থাকতো, যেটা বললাম মাত্র, দেখো আবার বলি কী মিন করতেছি, এই যে দেখো লিখে দিচ্ছি আমি তোমাদেরকে, ধরো 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, ধরো 4টা, এই 4টা সারি দেওয়া আছে, এটা নিয়ে তোমার সাপোজ বাকি যা কিছু আছে সব কিছু বের করবা, সবই বুঝলাম, তোমার আনুমানিক গড় তো আগে ধরা লাগবে, আনুমানিক গড় তুমি কারে ধরবা, তুমি মধ্যমান বের করছো যে ভাই এটার মধ্যমান কত আসে 25.5, এটার মধ্যমান আছে এটা, এটার মধ্যমান আছে এটা, আর পরেরটার মধ্যমান আছে এটা, ভাইয়া আনুমানিক গড় আমি এখন কাকে ধরবো, এটাই তো কোশ্চেন তোমার। দেখো আবারও বলছি, আনুমানিক গড় ম্যাটারই করে না, তুমি মাঝখানের মধ্যে যে কোনো একটা ধরলেই হয়েছে, আবারও বলি তুমি চাইলে এটারও ধরতে পারো, তুমি চাইলে এটারও ধরতে পারো, কোনো সমস্যা নেই, দুই কেসে অ্যান্সার সেম আসবে। তাহলে দেখো জোর হইলে কী করবা, জোর রো সংখ্যা হইলে আনুমানিক ঘর কোনটাকে ধরবা সেটাও বলে দিছি, আর বিজোড় হলে কী করবা, বিজোড় হলে তো সমস্যাই নেই, বিজোড় হলে জাস্ট মাঝখানে যেটা থাকে সেটাকে তুমি ধরবা, ঠিক আছে, বাকি আর কোনো কিছু তো কোনো চেঞ্জ হয় না, বাকি সব কিছু আগের মতো থাকে, ক্লিয়ার, বুঝতে পারছি আমরা, ঠিক আছে, বাস। তাহলে আমাদের গড় নিয়ে যত প্রবলেম ছিল সব কিছু সলভ হয়ে গেছে, তাহলে আমরা এখন পরবর্তীতে একটু আগাই আমরা, ঠিক আছে, আমরা একটু আগাই সামনে। আচ্ছা এবার এটা একটু করি, হ্যাঁ দেখো তো কী বলা হয়েছে, অবিন্যস্ত উপাত্তের সর্বোচ্চ মান দেওয়া আছে, পরিসর দেওয়া আছে, দেখো
পরিসর দেওয়া আছে, সর্বনিম্ন মান বের করতে বলা হয়েছে। আচ্ছা পরিসরের ফর্মুলাটা কি? এটা হলো এই নাম্বার, তাই না? পরিসরের ফর্মুলাটা কি? পরিসরের ফর্মুলাটা হলো সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান। দেখো সর্বোচ্চ, আচ্ছা আমি পুরোটা লিখবো না, আমি এখানে ম্যাক্স ভ্যালু লিখি। হ্যাঁ, লিখলাম ম্যাক্স ভ্যালু। তোমরা বাংলা লিখবে কি? সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান। এই যে দেখো বাংলায় মুখে বলে দিচ্ছি না আমি, তুমি খাতার মধ্যে ওইটাই লিখবা, +1। ঠিক আছে? আচ্ছা ম্যাক্স ভ্যালু কত? সর্বোচ্চ মান কত? দেওয়াই তো আছে, এই যে 95 দেওয়া আছে না? সর্বনিম্ন মান কত? দেখো ভাই সর্বনিম্ন মান তো তোমাকে বের করতে বলছে, তাহলে এটাকে আমি এক্স হিসেবে ডিনোট করলাম। হ্যাঁ, এটা হলো +1। আর ভাই পরিসর কত? কোশ্চানেই দেওয়া আছে কত? ওই কোনায় তাকা, ওই কোনায় দেখা যায় 64। বাস, এখান থেকে তুমি এখন এক্সের ভ্যালু বের করতে পারবা না? বলো এই কত বের করতে পারবা না? শেষ। তা আমি বের করে দিচ্ছি। 64 = এটা -x + 1 35, সরি কত জানি আসে? 32 আসে। কত আসে? 32। আচ্ছা এটা অন্য কালিতে লিখি। এখানে যেটা ভুল করে করো তোমরা ভুল করবা জানো কই? তোমরা এই +1 মিস করে ফেলবা। অনেকেই মিস করে এটা। দেখো আমি কিন্তু বলে দিচ্ছি কোন জায়গাগুলোতে ভুল করো, বুঝছো? এগুলো হলো এক্সপিরিয়েন্স, বুঝছো? আমি হলো বেসিক্যালি পড়াচ্ছি হলো 2022 সাল থেকে। 2022 সাল থেকে পড়াচ্ছি, এখন 2025 সাল। তোমাদের বেসিক্যালি তোমাদের বড় ভাইয়াদের ক্লাস নিতাম, এইচএসসিতে ক্লাস নিতাম, বুঝছো? এইচএসসিতে হলো আমি ক্লাস নিতাম আর কি। এখন একটু এসএসসিতেও ক্লাস নিয়ে দেখি, তোমাদের ক্লাস নিতে খুব মজা লাগে, বুঝছো? কারণ তোমরা কথা শোনো। ওকে, তোমাদেরকে কোনো একটা কিছু বলে তোমরা কথা শোনো, এটা খুবই ভালো লাগে আর কি আমার। ঠিক আছে? আর মনোযোগ দিয়ে ক্লাসগুলো করো। বাট এর আগে তো ধরো আমি স্কুল লাইফ পার করছি না। আমি আমার স্কুলে ক্লাস 9-10-এ আমার রোল ধরো ফার্স্ট বা সেকেন্ড থাকতো আর কি, ফার্স্ট বা সেকেন্ড ছিলাম আর কি। হ্যাঁ, ক্লাস 9-এ ফার্স্ট ছিলাম, ক্লাস 10-এ সেকেন্ড ছিলাম আর কি বেসিক্যালি। ক্লাস 10 থেকে আবার যখন বাইর হই, একদম ফাইনাল পরীক্ষা যখন হয় না, তখন আবার ফার্স্ট হয়ে যায় আর কি, বুঝছো? সো তার মধ্যে ক্লাস টেনে তোমাদের জিএসসি পরীক্ষা হয় না? ক্লাস 10-এ জিএসসি পরীক্ষা ভাইয়া থানায় সেকেন্ড হয়েছিলাম আর কি। আর এসএসসিতে পুরা ঢাকা বোর্ডে 47 হয়েছিলাম, ট্যালেন্ট পুল স্কলারশিপ সহ। ওকে, স্ট্যান্ডগুলো তো অফকোর্স ট্যালেন্ট পুল দেয়, এটা তো জানোই আই গেস। ক্লাস 5-এও সেমভাবেই ছিল। সো কীভাবে আমি পড়াশোনা করতাম, আমি কীভাবে বুঝে পড়াশোনা করতাম, ওই জিনিসটাই তোমাকে বোঝানোর চেষ্টা করতেছি আর কি, বুঝছো? তুমিও যদি ভালো করতে চাও, তোমরা কিন্তু আমার থেকে ভালো করবা, কারণ তোমাদের মধ্যে থাকতে আমি এরকম ভালো কন্টেন্ট পাইনি। তুমি এরকম কন্টেন্ট পাচ্ছ যে হ্যাঁ এটা কেন সংক্ষিপ্ত পদ্ধতি পড়া হয়। আমি নিজে যখন পড়তাম না ছোটোবেলায়, তখন আমি চিন্তা করতাম আরে এটার সংক্ষিপ্ত পদ্ধতি বলা হয় কেন। এই জন্য আমি তোমাদেরকে এখন ওই জিনিসগুলো বুঝাচ্ছি। আমি পড়ার সময় চিন্তা করতাম আচ্ছা বিজোড় বা জোর হলে কী হবে, স্যার তো বিজোড়ের জন্য দেখলো, জোরের জন্য তো দেখালো না। এই জন্য আমি সবগুলো তোমাদের জন্য দেখা দিতেছি, যে তোমাদেরই কনফিউশন ক্রিয়েট না হয়। তাহলে কি তুমি আমার থেকে ভালো পরীক্ষা দিতে পারবা না? ঠিক আছে, ভালো পরীক্ষা দিতে পারবা না। তোমার কাজ জাস্ট প্র্যাকটিসটা করা, এতটুকুই, আর কিছুই না। ঠিক আছে? আচ্ছা চলেন আমরা পরবর্তী ম্যাচে চলে যাচ্ছি। কোনটা করতেছিলাম জানি আমরা হলো এটা বের করছিলাম। হ্যাঁ, সর্বনিম্ন মান কেমনে বের করছি, ক্যালকুলেশন করে ফেলছি। জাস্ট ফর্মুলাটা জানলেই হয়েছে, তোমার আর কিছু জানা লাগবে না। ঠিক আছে, পরবর্তী করে ফেলে এইটা করি। এবার দেখেন, এটা খুব ভালো একটা ম্যাথ, খুবই ভালো মতো। ক নাম্বারে এই টাইপের ম্যাথ খুব দেয়, বুঝছো? কিন্তু এখানে অনেক ডেটা দেওয়া থাকে, এটাই হলো সমস্যা খালি, বুঝছো? এখানে আমার কষ্ট করা লাগবে, খুঁজে বাইর করা লাগবে। ও মাই গড, আমার আসলে খুঁজে বাইর করা লাগবে, দেন ট্যালি করা লাগবে। শ্রেণীব্যাপ্তি হলো 7 ধরে গণসংখ্যা নিবেশন সারণী। দেখো এটাকে কী বলা হয়? গণসংখ্যা নিবেশন সারণী, বুঝছো? আমি হলো ডিরেক্ট তোমাদেরকে গণসংখ্যাগুলো লিখে দিব, বুঝছো? এটা তোমরা গুণে বের করবা, কাউন্ট করে। হ্যাঁ, গণনা করে তোমরা বের করবা। আমি জাস্ট তোমাদেরকে দেখাই দিব কীভাবে লিখতে হয় জিনিসটা। ঠিক আছে? এই জিনিস আমার বাইর করতে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে। এটার মধ্যে আমি যদি কাউন্ট করা শুরু করি, ওকে, তাহলে অবস্থা খারাপ। ওকে, আচ্ছা ফার্স্ট অফ অল আমি লিখি দিই। হ্যাঁ, কী কী থাকবে জিনিসগুলোতে সেটা একটু লিখি আগে। তাহলে তোমাকে যদি বলা হয় গণসংখ্যা নিবেশন সারণী, যদি এটা বলা হয় তুমি কী কী লিখবে জানো? তুমি ফার্স্টে এখানে লিখবা শ্রেণী ব্যবধান, দেন এখানে লিখবা ট্যালি চিহ্ন, ট্যালি চিহ্ন, আর ফাইনালি লিখবা কি? গণসংখ্যা। ঠিক আছে, বুঝতে পারছি? ওকে ভাই, এখন আমার কথা হলো শ্রেণী ব্যবধান কত থেকে শুরু করব, কোথায় শেষ করব, কয়টা আমার রো হবে, এই সব কিছু ক্যালকুলেশন আছে। এই ক্যালকুলেশনগুলো আমি তোমাকে দেখাই দিব, বুঝছো? এরপর তুমি গণসংখ্যা মানে এই রেঞ্জের মধ্যে কয়টা সংখ্যা আছে এবার গুণে তুমি বের করবা। ঠিক আছে, চলো ফার্স্ট কাজ কি ভাইয়া? ফার্স্ট কাজ হলো পরিসর বের করা। পরিসর স্টেপ 1। এই দেখেন স্টেপ 1, গণসংখ্যা নিবেশন সারণী বললে কী করবা? আগে পরিসর বের করো। পরিসর ওকে, পরিসর বের করো। এখন বলো পরিসর কেমনে বের করো ভাইয়া? সর্বোচ্চ ভ্যালু মাইনাস সর্বনিম্ন ভ্যালু +1। সর্বোচ্চ ভ্যালুটা একটু বের করি, চলো। সর্বোচ্চ ভ্যালু, তাই না? কত আসবে এখানে? 91 পাইছি আমি।
দেখি তো এর চেয়ে কি বড় কিছু পাওয়া যায়, মনে তো হয় না। সর্বনিম্ন একটু চেক করি, সর্বনিম্ন তো 7 দেখতেছি আমি। দেখেন তো আপনারা একটু, আমি কি ঠিক বলছি? এর চেয়ে কি ছোট কিছু আছে আর? আচ্ছা এখানে না একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে বুঝছো, এটা আসলে 7 না, এটা 77 বুঝছো। আমার কাছে একটু সন্দেহ লাগতেছিল, কেন জানো? আর তোমাকে আসলে বলছে দেখো, দশম শ্রেণীর নির্বাচনী পরীক্ষায় 32 জন স্টুডেন্টের নাম্বার দেওয়া আছে, কেউ 7 নাম্বার পাইছে মাত্র একটা জিনিসে, এটা দেওয়াটা একটু কেমন না? নর্মালি দেয় না, অন্যান্য নাম্বারগুলো দেখো কত ভালো ভালো নাম্বার, কিন্তু সন্দেহ লাগতেছিল বুঝছো, জন্য চেক করে নিলাম আর কি। এটা 77 হবে, ঠিক আছে, 77। তাহলে এখন দেখি, হ্যাঁ তুমি হলো সবচেয়ে বড় সংখ্যাটা পেয়ে গেছো, কত সেটা? সেটা হলো ভাই 91। ওকে, আমি একটা মুছে লিখি, কত সেটা? 91। আচ্ছা এবার সবচেয়ে ছোটো সংখ্যাটা বের করি। ছোট হলো 36 থেকে ছোট কিছু আছে মনে হয় না, 36 থেকে না, 36 থেকে কোনো ছোটো নাই, ঠিক আছে। তাহলে পরিসর বের করো। হ্যাঁ তো পরিসর কত আছে দেখি তো আমাদের? 91 মাইনাস 36 প্লাস 1 কত আসে বলো তো? কত আসে? 36 প্লাস 1 56 আসে। কত আসে? 56 আসে। পরিসর বের করা শেষ, ক্লিয়ার, ডান, সব কিছু বের করে ফেলছে। এখন ভাইয়া দেখেন তো একটু, আমার না শ্রেণী ব্যক্তি 7 দেওয়া আছে, তাহলে শ্রেণী সংখ্যা বের করবো এখন। স্টেপ 2, শ্রেণী সংখ্যা। শ্রেণী কয়টা লাগবে তাহলে? শ্রেণী মানে কি ভাইয়া? শ্রেণী মানে বেসিক্যালি রো। ওকে, রো পোর্শনের সারি কয়টা লাগে এরকম, 56 ডিভাইডেড বাই 7 কয় তো? 7 8 56, 8টা রো লাগবে। তাহলে আমি এখানে কয়টা রো আঁকবো? 8টা, ঠিক আছে, বুঝতে পারছো? 8টা রো আঁকবো। শুরু করবো কই থেকে? 36 না কত জানি বললাম, 36 থেকে তো মনে হয় বললাম, 36 বললাম না? হ্যাঁ 36 থেকেই আমরা শুরু করবো কিন্তু, ঠিক আছে। তাহলে চলেন আমরা একটা কাজ করি, লিখা শুরু করি। এটা লিখি, 36 থেকে শুরু করলাম, 36 37 38 39 40 41 42। দেখো শ্রেণীব্যক্তি কত বলছে? 7 বলছে, তাহলে কোথায় গিয়ে থামবো? 42-এ গিয়ে থামবো। পরে শুরু করবো 43 থেকে। তাহলে 43 থেকে শুরু করলে কত আসে? 43 44 45 46 47 48 49 49 আসে। তারপরটা শুরু করবো কত থেকে? 50 থেকে। 50 50 51 52 53 54 55 56 56 পর্যন্ত আসে। 56 পর্যন্ত আসে, হ্যাঁ 56 পর্যন্ত কিন্তু আসতেছে। ওয়েট, 56 পর্যন্তই কি আসা উচিত? দেখি তো, তার একটা যোগ করি, 50 51 52 53 54 55 56, হ্যাঁ ঠিক আছে 56 পর্যন্ত আসে। ওকে, এবার বের করতে পারবো না 57 থেকে, 57 58 59 60 61 62 63, এই 7 7 করে করবা বুঝছো, জাস্ট চেক করবে 7 7 করে, আর কিছু না, বাস এইভাবে তুমি ডট ডট করে দিয়ে দিলাম। হ্যাঁ না, ডট ডট করে না দিই, পুরোটাই লিখে দিই না, পুরোটা অনেক, তোমরা বাকিটা বুঝছো হয়ে গেছে। হ্যাঁ বাকিটা বুঝছো না, 7 7 করে কই পর্যন্ত যাবা? 91-তে গিয়ে থামবা, বুঝতে পারছো না? 91 থেকে থামবা, ভালো কথা। এখন ভাই গণসংখ্যা কেমনি বের করে? ভাই 36 থেকে 42 এটার মধ্যে কয়টা সংখ্যা আছে চলেন দেখি তো, দেখি 36 থেকে 42-এর মধ্যে কয়টা সংখ্যা আছে। ওকে ওকে ওকে, এটা না এটা না এটা না, 36 থেকে 42 তাই না, এই একটা পাইছি, 36 থেকে 42 বলছে, একটা পাইছি। ওকে 36 থেকে 42 36 থেকে 42 দুইটা, 36 থেকে 42 36 থেকে 42 36 থেকে 42, এটা 36 থেকে 42 36 থেকে 42, এইটা একটা। দেখা তো 36 থেকে 42 36 থেকে 42 কি আর কি আছে? আর তো মনে হয় না আছে। তাইলে আমরা একটা কাজ করি, আমরা লিখে ফেলি। হ্যাঁ আরেকটা একটু চেক করি, তাও আমি ডাবল চেক করি। দেখি তো 36 থেকে 42-এ কি আর আছে? আমার কাছে তো লাগতেছে না, তোমাদের কাছে কি লাগতেছে? মনে তো হইতেছে, একটু চেক করি তাও, যদি না থাকে তাহলে 4 লিখে দিব বুঝছো। এটা তোমরা একটু চেক করে নিও বুঝছো, এখন আমি আসলে এটার মধ্যে খুঁজে খুঁজে বের করতে গেলে টাইম যাবে, তাও আমি একটা লাইন ঠিক করে লিখি, দাও দেখি একটু ভালো করে চেক করি। একটা, দুইটা, তিনটা, আর তো নাই, চারটা, ওয়েট 1 2 3 4, চারটেই তো পাচ্ছি। আচ্ছা 4টা পেলে 4টাই, ঠিক আছে, তোমরা একটু দেখে নিও, তাও এটাই বললাম আর কি, ঠিক আছে। 1 2 3 4 ট্যালি চিহ্ন এইভাবে দিবা, ঠিক আছে, ট্যালি চিহ্ন কিন্তু এইভাবেই দিবা। ঠিক আছে, 4টা আসলে 4টাই, সেমভাবে তোমরা বাকিগুলো এবার বের করে নিবা, ঠিক আছে। তাহলে দেখো টেবিলটা কেমনে আঁকছে সেটা আমি বুঝাই দিই। স্টেপ 1 স্টেপ 2, ফার্স্টে পরিসর বের করবা, সবচেয়ে হাইয়েস্ট আর সবচেয়ে লোয়েস্টটা বের করবা, -1 করে মাইনাস করে 1 যোগ করে দিবা, ঠিক আছে। এটা কী বের করলাম? পরিসর। এবার শ্রেণী সংখ্যা কেমনে বের করবা? পরিসরকে তুমি শ্রেণী ব্যক্তি দিয়ে ভাগ করবা। শ্রেণী ব্যক্তিটা কোশ্চেনে বলা থাকবে, না বলা থাকলে তুমি মোটামুটি ভালো একটা জিনিস ধরবা, যেটা দিয়ে ভাগ করলে পূর্ণ সংখ্যা আসে, এরকম সুন্দর একটা জিনিস ধরবা আর কি, ঠিক আছে, তাইলেই হবে। ওকে, তাহলে শ্রেণী সংখ্যা কত? 8, তার মানে কি 8টা আসবে, 8টা রো আসবে, বাস। এরপর তো রেঞ্জ বের করে ফেললা, এবার গণসংখ্যা খুঁজে 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 বের করবা, জাস্ট এটাই আমাদের ছিল ক নাম্বারে, ঠিক আছে। আচ্ছা চলেন, ওকে। আচ্ছা
দেখো এখানে কি বলছে, দেখো বলি, এখানে ভাই বলছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। তুমি আমাকে বলো, যদি তুমি টেবিলটা একবার বানাইতে পারো, টেবিল থেকে কেমনে তোমাকে গড় বের করা হয় এটা শিখাইছি না? জোড় হইলে কেমনে হবে, বিজোড় হইলে কেমনে হবে, দুইটাই তোমাকে দেখাইছি। তোমার এখানে প্রবলেমটা হবে কি, ভাইয়া টেবিলটা দেওয়া নেই, সো টেবিলটা তুমি এখানেই বানাচ্ছ। টেবিল যদি তুমি একবার এখানে বানায় ফেলো তাহলে কোনো সমস্যা আছে তোমার? কোনো সমস্যা আছে? কোনো সমস্যাই নেই। ঠিক আছে, বুঝতে পারছেন? ইজি না? এইটা হলো আপনাকে SW দিয়ে দিচ্ছি, দেখছেন? এই হলো আপনাকে SW দিয়ে দিলাম, বলছি না কয়েকটা SW দিব, এটা হলো আপনি বাসায় ট্রাই করবেন। ঠিক আছে, ওকে, বাসায় ট্রাই করে জানাবেন আমাকে। আচ্ছা, তাহলে আমরা এখন নেক্সটে চলে যাচ্ছি, প্রচুরক টাইপে চলে যাচ্ছি। আমাদের কী বলে মধ্যক শেষ, আমাদের গড় পড়া শেষ, আমরা এখন প্রচুরকে চলে যাচ্ছি। প্রচুরকের পরে আমরা গ্রাফে চলে যাব, দেন ক্লাস শেষ। দেখেন, প্রদত্ত সারণী থেকে প্রচুরক নির্ণয় কর। প্রচুরক মানে কি ভাইয়া? প্রচুরক মানে হলো কোন সংখ্যাটা সবচেয়ে বেশি বার আছে। ওকে, তাই না? সিম্পল না? ওকে, এখন আমাকে বলো এখানে কীভাবে বুঝবা কোনটা সবচেয়ে বেশি আছে? তুমি একটু চেক করো গণনা সংখ্যা কোনটা সবচেয়ে বেশি আছে। 4, 8, 10, এই একটু খেয়াল করো তো, 20, এইটা সবচেয়ে বেশি না? তাহলে স্টেপ 1 প্রচুরক শ্রেণী বের করো। মধ্যক যেরকম শ্রেণী বের করতাম আগে, টেবিলটার ক্ষেত্রে আমরা সবসময় শ্রেণী বের করবো। তাহলে এখানেও স্টেপ 1 প্রচুরক শ্রেণী বের করা। স্টেপ 1 প্রচুরক, হাঁচি দিব একটা মিনিট, ও হঠাৎ করে হাঁচি একটা দিলাম। এনিওয়ে, প্রচুরক একটু মিউট করে নিয়েছিলাম, তাহলে তোমরা আবার পরে জোরে শুনতে পেরে ভয় পেয়ে যেতা। হ্যাঁ, মনে হচ্ছে আরেকটা আসতেছে আমার, একটা মিনিট। আচ্ছা না, চলে গেছে। তোমাদের সাথে কথা বলতে গেলে দেখে চলে যায়, বুঝছো? আবার পরে দেখলে আসে। ওকে ওকে, চলে। প্রচুরক শ্রেণী বের করা, প্রচুরক শ্রেণী বের করা। ওকে, প্রচুরক শ্রেণী কেন বের করে ভাইয়া? যে বললাম গণসংখ্যা সবচেয়ে বেশি কোনটায়। তাহলে আমাদের এখান থেকে বলো কত আসছে প্রচুরক শ্রেণীটা? ভাই আমার কেসে আসছে কত, 60 থেকে 64। এইটাই হলো আমার প্রচুরক শ্রেণী এসে পড়ছে। ডান। আচ্ছা ভাইয়া, এবার হলো আমরা ফর্মুলা অ্যাপ্লাই করবো। ফর্মুলাটা কী ছিল বলি তো? এই দেখেন, স্টেপ 2 ফর্মুলা অ্যাপ্লাই করবা। স্টেপ 2 এর ফর্মুলা কী ছিল? এটা কি জানি? প্রচুরক, প্রচুরক, প্রচুরক। এটা কোন অ্যাডে এরকম একটা সাউন্ড ছিল, মনে পড়তেছে না। প্রাণমিল ক্যান্ডি এরকম নাকি? প্রাণমিল ক্যান্ডি ইয়া ও, এটা খুব পপুলার একটা ছিল আমাদের সময়, বুঝছো? তোমরা কি দেখছো নাকি জানি না, ইয়ারটা তোমরা তখন বড় হয়ে গেছো। আচ্ছা চলেন, L মানে কি, F1 মানে কি, F2 মানে কি, আর H মানে কি? H মানে তোমরা জানো শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যবধান কেমনে বের করে বলছি? মনে পড়ে? শ্রেণী ব্যবধান কেমনে বের করে বলছি? ভাই এটা যদি নাও তাহলে এটারও নিম্ন সীমা নিবা। তুমি যদি উচ্চ সীমা নাও তাহলে পরেরটারও উচ্চ সীমা তুমি নিবা। ঠিক আছে, এবার বিয়োগ করবা। তাহলে আমি দুইটা নিম্ন সীমা একটু বিয়োগ করি, কত আসে? 5 আসে। কেমনে? 45, 50 বিয়োগ করলে কত আসে? 5 আসে। ঠিক আছে, তাহলে আমি লিখে দিচ্ছি। এটার ভ্যালু কত আসে? এখানে লিখে দিই। এইচের ভ্যালু কত আসে? 5 আসে। ডান। L কত? L হলে যে মধ্য শ্রেণীটা বললো না, সেটা নিম্ন সীমা। L মানে কি? নিম্ন সীমা। মধ্য শ্রেণী এটা, নিম্ন সীমা কত? 60। ডান। ঠিক আছে, এখন F1 বের করতে হবে আর F2 বের করতে হবে। F2 আর F1টা বলে ফেলি এবার। চলেন আবারও বলি, দেখেন ভালো করে মনোযোগ দেন। কোন কালি দিয়ে লিখবো? এই কালি দিয়ে লিখি। হ্যাঁ, দেখেন F1 কেমনে বের করবা? তুমি মাত্র বের করলে না প্রচুরক শ্রেণীটা। প্রচুরক শ্রেণীটা কোনটা ছিল তোমার বলো তো? প্রচুরক শ্রেণী ছিল তোমার এইটা। এটা হলো তোমার প্রচুরক শ্রেণী ছিল। তো F1 কি বের করবা জানো? F1 মানে কি? F এর মধ্যেই তুমি বুঝতে পারতেছো তোমার গণসংখ্যা নিয়ে কিছু একটা করা লাগবে। F মানে কি? ফ্রিকোয়েন্সি। তার মানে গণসংখ্যা নিয়ে কিছু একটা করবো। ঠিক আছে, সো তুমি যখন F1 বলবা না, তুমি এটার সাথে আগেরটা বিয়োগ করবা। তাহলে দেখো, তুমি F1 বলবা কি? 20-এর সাথে 10 বিয়োগ করবো। আর F2 যদি বলা হয় তাহলে কি করবা? এই যে প্রচুরক শ্রেণীতে যা ছিল তার সাথে পরেরটারে বিয়োগ দিবা। তাহলে দেখো, এটার সাথে পরেরটারে বিয়োগ দিবা। তাহলে দেখো F1 মানে কি? F1 মানে নামের মধ্যে আছে, 1 মানে আগে। তাহলে এটার সাথে আগেরটারে দিবা, F2 মানে পরেরটারে দিবা। তাহলে দেখো এখানে কি করবো? এখানে 20-এর সাথেই দিব, বাট এখানে দিব 12কে বিয়োগ করবো। কত আসে? 10 আসে। এখানে কত আসে? 8 আসে। বাস, দেখেন সব ভ্যালু বসাই দিচ্ছে আপনাকে। L বসাতে পারবা না? F1, F1, F2, H সব আমি লিখে দিচ্ছি। বলেন এখন তো পারা উচিত আপনাদের, তাই না? পারা তো উচিত। ওকে, এটাতে কোনো সমস্যাই হয় নাই, তাই না? এটাতে কোনো জোর বিজন্য তো ঝামেলা নেই, তাই সবচেয়ে ইজি এটা। ঠিক আছে, প্রচুরক হলো সবচেয়ে ইজি। প্রচুরক যেই বোর্ডে আসবে তোমরা মনে করো তোমরা লাকি, বুঝছো? আর যেই বোর্ডে দেখবা মধ্যক নিয়ে করতে গেছে, দেখবে ঝামেলা লাগাই দিছে। ওকে, মধ্যক অনেকগুলো হয়, বাট সমস্যা নেই, আমরা তো সবগুলো পড়েই ফেলছি। ঠিক আছে, আচ্ছা এবার আমরা একটা কাজ করি তো, কি আছে দেখি তো, এটা করি, চলো দেখি তো এখানে কি বলা হয়েছে। উপাত্ত সময়ের মধ্যক। ওকে, আচ্ছা এটা আমি অলরেডি করাইছি, তাহলে এটা তোমাদেরকে আমি SW দিব। কেন বলো তো?
অলরেডি করাইছি এবং এই জায়গাতে একটা ভুল করতে পারো তোমরা। তাই তোমাদের কাজ থাকবে এটা কমেন্ট বক্সে জানাবা, কারণ আমি এটা অনেকবার ভালো করে বুঝেছি, তো এটা তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবা। একটা তোমাদেরকে দিচ্ছি, এটা খাতার মধ্যে করবা, খাতার মধ্যে কোনো একটা জায়গায় পোস্ট করে, কোনো গ্রুপে পোস্ট করো। হ্যাঁ, এইচএস ফিচার্সগুলো অনেক গ্রুপ আছে, তুমি যে কোনো একটা পোস্ট করে আমাকে মেনশন দিচ্ছে, ভাইয়া দেখেন আমারটা হয়েছে কিনা। আর এটা হলো কমেন্ট বক্সে জানাবা। যারা এখন দেখতেছো তারা হাতে ডেটা বের করো, মধ্যক নির্ণয় করো। আমি শিওর এটা অনেকে ভুল করবা, ঠিক আছে? চ্যালেঞ্জ হয়ে গেল তোমাদের জন্য একটা, ঠিক আছে? দেখি কারা কারা ঠিক করতে পারো। ওকে, দেখি পরবর্তীতে আমরা টাইপ যাই। ওকে ওকে ওকে, এটা দেখি তো। ভাই প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু বের করতে বলেছে। ভাই প্রচুরক শ্রেণী কোনটা মনে পড়ে? কি বলছিলাম ভাই? গণসংখ্যা সবচেয়ে বেশি কোনটা? প্রচুরক মানে তো এটা প্রচুর আছে কিসে, সেটা হবে অ্যান্সার। প্রচুর আছে কিসে বলো তো? 12। তার মানে এটি কি প্রচুরক শ্রেণী না? এবার তুমি আমাকে বলো মধ্যবিন্দু মানে কি? মধ্যবিন্দু মানে হলো 76 প্লাস 80 ডিভাইডেড বাই 2 করবা। কত আসে? 78 আসার কথা, তাই না? হ্যাঁ, আর 2 গুণে 16, 78 আসবে। এটাই তোমার অ্যান্সার। তাহলে মধ্যবিন্দু যদি তোমাকে বলা হয় এটাই হলো তোমার অ্যান্সার। বাহ, আমারও তো ম্যাথ করে মজা লাগতেছে। কত ইজি ইজি ম্যাথ। আচ্ছা যাই হোক, চলেন দেখি তার নতুন কোনো টাইপ আছে কি না। দেখি দেখি দেখি, এটা কোনটা? প্রচুরক শ্রেণী কোনটি? প্রচুরক শ্রেণী মধ্যবিন্দু নির্ণয় করে। দেখো এগুলো কি করাইছি না অলরেডি? ঘুরে ফিরে সেম ম্যাথই দিচ্ছে, দেখছো? সব ঘুরে ফিরে সেম ম্যাথ দিচ্ছে। তোমাকে একটু দেখাই আমি যে এগুলো স্কিপ করতেছি কেন। দেখো, শ্রেণী ব্যবধান 10 ধরে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো। দেখো শ্রেণী ব্যবধান 10 ধরে গণসংখ্যা নিবেশন সারণী আমি তৈরি করে দেখাইছি কেমনে। খালি ওইটা 7 ধরে ছিল, এটা 10 ধরে করবা, সমস্যা নেই। তো প্রসেস তো সেম। তুমি কীভাবে বের করবা? সর্বোচ্চ মান, সর্বনিম্ন মান। এবার পরিসর বের করবা। পরিসর থেকে তুমি শ্রেণী সংখ্যায় যাবা। শ্রেণী সংখ্যা হলে কি তুমি টেবিলে কয়টা রো হবে সেটা বের করে ফেলতে পারছো। আচ্ছা, এখানে একটা কাহিনী আছে, বলে দিই। সেটা হলো সাপোজ, হ্যাঁ, সাপোজ তোমার পরিসর ইকুয়াল টু, সাপোজ, হ্যাঁ, পরিসর ইকুয়াল টু সাপোজ তোমার, আচ্ছা না, এটা এখানে না লিখি তাহলে বুঝতে পারবার সমস্যা হবে, ভাববে এই ম্যাথের পার্ট। আমি জাস্ট এখানে একটা পার্ট বলে দিচ্ছি, কারণ এটা আবার অনেকে ভুল করতে পারো। পরিসর ইকুয়াল টু 72 আসছো সাপোজ, হ্যাঁ, আর তোমাকে শ্রেণী ব্যবধান বলছে, শ্রেণী ব্যবধান ইকুয়াল টু জানো বলছে কত? 10। এখন তোমাকে বলো শ্রেণী সংখ্যা কত? তোমরা জানো অনেকে অনেকেই করবা যে আচ্ছা এটা তো ভাগ করব। ভাই আমাদের বলছিলেন ভাগ করতে, হ্যাঁ আমিও ভাগ করব, আমিও ভাগ করব। 72 ডিভাইডেড বাই 10 কত আসে? 7.2। ভাই আমাকে একটু বলেন 7.2টা সারি আঁকবো, এটা কি সম্ভব? তুমি 7.2টা রো আঁকবে, এটা কীভাবে সম্ভব? তাহলে তোমার কাছে দুইটা অপশান আছে, বলবা 7 অথবা 8। তুমি আমাকে বলো 7 যদি হয় তাহলে কিছু পার্ট বাদ চলে যাচ্ছে না? 0.2 মানে কি? 0.2 মানে 7 পর্যন্ত হয়ে কিছু সামনে আগাইছে। তাহলে তোমার কি 7 হইলে হবে? ওগুলো তো বাদ চলে যাবে, ওগুলো কি বাদ দেওয়া যাবে না? তুমি চাচ্ছি বরঞ্চ এক ঘর সামনে আগায় বলো অ্যান্সারটা। তাহলে তুমি কত বলবো অ্যান্সার? তুমি বলবা 8। এইটা একটু খেয়াল রেখে, বুঝছো? এটা নিয়ে আবার একটু অনেকে কনফিউশন পড়েছে, যদি এটা অত আহামরি কিছু না, বাট স্টিল বলে রাখলাম আর কি জিনিসটা, ঠিক আছে? আর শ্রেণী সংখ্যা যদি জানো, গণনিবেশন সারণী ইজি। গণসংখ্যা নিবেশন সারণী যদি একবার বের করতে পারো, তোমার সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করা যত রকম হতে পারে সব আমি পুরা এঁকে দেখাইছি একটু আগে, তাই না? একটু আগে পুরাটা এঁকে দেখাইছি। পারবা না এটা করতে? এখন বিশ্বাস আছে না তোমার? ঠিক আছে, আচ্ছা চলেন তো দেখি আর কিছু আছে কিনা নতুন আমাদের। আমি নতুন পাইলেই করাই দেবো, সমস্যা নেই। নতুন তো আর পাচ্ছি না। ওকে, তাহলে আমাদের খালি বাকি আছে এখন, জানো কি বাকি আছে? হলো ভাইয়া দুইটা জিনিস। একটা হলো যে ভাইয়া আপনি হলো ইয়াটা আঁকেন নাই, কি জানি আঁকেন নাই, গ্রাফগুলো আঁকেন নাই। চলেন গ্রাফগুলো একটু দেখি। সরি, গ্রাফ কোথায়? এই যে একটা গ্রাফ। ওকে, আমাদের এখানে দেখবা বহুভুজ আর তুমি অজীব রেখা, দুইটা সবচেয়ে বেশিবার আসছে। আমি যতগুলো বোর্ড করছি না, খালি দুইটাই পাইছি, ঠিক আছে? এই জন্য দুইটাই করাই দেবো আমি তোমাদেরকে, বুঝছো? দুইটাই লিখে দিব। লেখাগুলো একটু মুখে বলবো, এটা যখন তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে। তোমার হাতে বই আছে না, তুমি একটু কষ্ট করে বইয়ে লেখাটা দেখবা। কীভাবে দেখবা জানো? ওই যে এক্স অক্ষ বরাবর কয় ঘর ধরে, ওয়াই অক্ষ বরাবর কয় ঘর ধরে, এগুলো একটু কীভাবে লিখে সুন্দর করে পরীক্ষা খাতায় লিখবা। গ্রাফ কেমন আঁকতে হয় সব আইডিয়া আমি তোমাকে দিয়ে দিচ্ছি এখন, ঠিক আছে? আচ্ছা, গণসংখ্যা যদি তোমাকে বহুভুজ বলা হয়, আবারও বলি, যদি তোমাকে বহুভুজ বলা হয়, স্টেপ ওয়ান তোমার কাজ হবে অবিচ্ছিন্ন বের করবা। অবিচ্ছিন্ন কি বলে এটাকে জানি? শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান বলা উচিত, এভাবে বলা উচিত। অবিচ্ছিন্ন শ্রেণী বলি জাস্ট, হ্যাঁ, অবিচ্ছিন্ন শ্রেণী। এটা কি বলা উচিত? অবিচ্ছিন্ন শ্রেণী নাকি শ্রেণী বলা উচিত, নাকি অবিচ্ছিন্ন শ্রেণী ব্যবধান বলা উচিত? অবিচ্ছিন্ন শ্রেণী বললেই হয় মোটামুটি, আই গেস বোঝা যায়। বাট সমস্যা নেই, আমি করার সময় বলে দিব আর স্পেসিফিক করে, হ্যাঁ? এটা তোমার স্টেপ ওয়ান। তাহলে দেখেন আপনি কী করবেন বলেন তো? আপনার ফার্স্ট কাজ হলো এইভাবে আঁকা জিনিসটাকে। সোজা হয়েছে এটা? ঠিক আছে, মোটামুটি ঠিক আছে। একটু বড় করলে ভালোই তো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ওকে,
এরপর আমরা একটা কলাম এঁকে নিই। দেখেন তো কী আছে এখানে, এখানে আছে প্রাপ্ত নম্বর বসাবো, এখানে মাঝখানে একটা জিনিস বসাবো, ডান দিকে বসাবো গণসংখ্যা। আই হাই, কী করলাম আমি এটা, অনেকক্ষণ কথা বলতে বলতে বুঝছো। যাই হোক, আমি আবার ঠিক করে লিখে দিচ্ছি, ঠিক আছে। এখানে ফার্স্টে স্টেপ 1টা আমি আয়ত লেখার ক্ষেত্রে লিখে ফেলছি। আয়ত ক্ষেত্রে যেটা করি, আয়ত লেখা আঁকার সময় যেটা করি সেটা আমি স্টেপ 1-এ বসাই দিয়েছি, ঠিক আছে। অনেকক্ষণ বকবক করতে করতে বুঝছো মাথা ইয়া হয়ে যায়, জ্যাম হয়ে যায়। দেখেন আবারও ভালো করে লিখে দিচ্ছি, ওকে। একটু আগে যেটা লিখছিলাম সেটা হলো আয়ত লেখার জন্য, আমি তাহলে আয়ত লেখাটা লিখে দিচ্ছি তোমাকে। দেখো আয়ত লেখাটা পরের পেজে লিখে দিচ্ছি, এটা হলো আয়ত লেখার জন্য। বাস, তাই তো ভালো, তাহলে তোমরা দুইটা একবারে শিখে ফেললা, বাস চমৎকার। আর কি লাগে, তাই না ভাইয়া? সবই তো শিখিয়ে দিলেন আপনি। আয়ত লেখার জন্য স্টেপ 1 হবে হলো এইটাকে যেটা লিখছিলাম, অবিচ্ছিন্ন 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 শ্রেণী সীমা, শ্রেণী সীমা, ঠিক আছে। এটা হলো কিসের জন্য? আয়ত লেখার জন্য, ওকে। অবিচ্ছিন্ন শ্রেণী সীমা কেন বের করে, টেবিলটা আমি একটু দেখে দিই, আগে এঁকে দেখাবো এই জায়গাটাতে, ঠিক আছে। আচ্ছা, আপাতত গণসংখ্যা, সরি আপাতত কী যাবে, গণসংখ্যা বহুভুজ, সরি এইভাবে বড় করে দেওয়া জিনিসটা, এইভাবে দিই, সরি, আরে এটা হচ্ছে না কেন, এই তো পাইছি। গণসংখ্যা বহুভুজে এবার আমরা তো ফোকাস করি, হ্যাঁ। তোমার স্টেপ 1 হলো মিড পয়েন্ট বের করা, মিড পয়েন্ট বের করো সবগুলার, হ্যাঁ। মিড পয়েন্ট কেমনে বের করবো জানো তো, তাই না? চলো আগে ফার্স্ট কাজ কি, ফার্স্ট কাজ কি আমাদের কি এটা লিখবা কি, প্রাপ্ত নম্বর। এখানে কি লিখবা তুমি? গণসংখ্যা লিখবা, ঠিক আছে। আমি কয়টা লিখে দিচ্ছি এখানে, 11 থেকে 20, তারপর লিখবো 21 থেকে 30, এরপর লিখবো 31 থেকে 40। আমাদের কোনো জায়গা হবে না, তোমাদের গ্রাফটা কেমনে আঁকাবো? আচ্ছা সমস্যা নেই, আঁকতে পারবো। এরপর হলো 41 থেকে 50, ওকে। বাস, বাকিগুলো ডট ডট দিলাম, ঠিক আছে। 4টার জন্য দেখাচ্ছি, 4টার জন্য দেখালে ভালো করে বুঝতে পারবো তোমরা, হ্যাঁ। আর এখানে তো অনেকগুলো না, আমার এখানে তো জায়গা নেই, তো তোমাকে যদি আমি 4টা রোয়ের জন্য ভালো করে দেখাই, পুরোটা তুমি ইজিলি আঁকতে পারবা, ঠিক আছে, এই জন্য। আচ্ছা ভাইয়া একটু দেখি তো কী কী গণসংখ্যা দেওয়া আছে। এই যে গণসংখ্যাগুলো লিখো, প্রথমটার জন্য 6, পরে হলো 16, পরে হলো 12, পরে হলো 13, ওকে। বাস, ঠিক আছে, মোটামুটি লেখা শেষ হয়েছে। ভাইয়া এখানে কি লিখবো? এখানে লিখবো মধ্যমান, মধ্যমান, ঠিক আছে। এই যে দেখো এটা পুরোটা লিখে দিচ্ছি। আবার বলি এখানে প্রাপ্ত নম্বর, এখানেও এই যে লিখা আছে, যা লিখা আছে তাই লিখবা। এখানে গণসংখ্যা লিখা আছে, যা লিখা আছে তাই এখানে লিখবা। মধ্যমানটা আমি নিজে থেকে লিখে দিলাম, কেন? কারণ এটা তোমার লিখা নেই, ঠিক আছে। যেটা লিখা নেই সেটা ভাই লিখে দিব, টেনশন করার কোনো কারণ নেই। এই মধ্যমান কেন বের করে, ডিভাইডেড বাই 2 কত? 15.5 আসে। কোন কালি ইউজ করবো? 15.5 আসে, 25.5 আসে, 35.5 আসে, 45.5 আসে। বাস, মোটামুটি শেষ না? বাকিগুলো সেমভাবে বের করতে পারবা না? বাকিগুলোও সেমভাবে বের করতে পারবা না? পারবা তো? পারবা না, ওকে। তো মোটামুটি তো এতটুকু হয়েছে। এখন গ্রাফে যাই আমরা, গ্রাফটা কেমন আঁকি, এতটুকুর জন্য গ্রাফটা কেমন আঁকি সেটা কি, হ্যাঁ। ছোটো গ্রাফের জন্য গ্রাফ আঁকতে পারলে বড় গ্রাফ তুমি এমনি আঁকতে পারবা, কিন্তু সমস্যা হলে আমি গ্রাফটা আঁকবো কই, জায়গা তো নেই। একটা কাজ করি, কপি করি এটাকে, দাঁড়াও কপি করি, এটাকে একটু ছোট করে দেন, হ্যাঁ। আগের পেজে বড় করে রাখলাম, এই পেজে ছোট করে দিই, তাহলে তোমরা একটু ছোট করি, ও সরি বেশি ছোট হয়ে গেছে, এটাকে নিচে নিয়ে যাই, এটাকে একটু নিচে নিয়ে যাই, হ্যাঁ। দেখছো, মানে আমার জায়গা নেই তো খুব একটা, এই জন্য আসলে আমাকে এইভাবে করতে লাগতেছে, কারণ আমি এখানে হলো গ্রাফ পেপারটা রাখবো। অ্যান্ড আমি যদি নিচে এগুলো লিখতাম তুমি কিছুই দেখতে পারতাম না, ঠিক আছে। বাট সমস্যা নাই, চলেন আমরা এতটুকু ভালো করে আঁকি। গ্রাফ পেপার কই আমার? এই যে গ্রাফ পেপার, এটাই তো মনে হয়, দেখি তো, ইয়েস, সুন্দর। এই যে দেখেন গ্রাফ পেপার আপনাদের জন্য নিয়ে আসছি আমি বানিয়ে, এই যে দেখেন গ্রাফ পেপার, দেখা যায় চমৎকার। চলেন এখানে আমাদের কাজ কি ভাইয়া? ভাইয়া ফার্স্ট কাজ কি? এই যে মধ্যমানগুলো আছে না, মধ্যমানগুলো তুমি বসাবা। তো তুমি দেখো 15.5 থেকে তোমার শুরু হচ্ছে, রাইট? কোথা থেকে শুরু হচ্ছে? 15.5। তো তুমি কোনো একটু এরকম কার্ভ দিয়ে দিবা, হ্যাঁ, এরকম ভেঙে দিবা, এটা ব্রোকেন লাইন বলা হয়, হ্যাঁ, একটু ভাঙ্গা লাইন দিয়ে দিবা। এরপর এখান থেকে তুমি শুরু করবা 15.5, পরেরটা কত? 25.5। আচ্ছা আমার তাহলে জায়গা হচ্ছে না, একটা কাজ করি, আমি ঘুরে লিখি জিনিসগুলোকে, এইভাবে লিখলে বুঝতে পারবা, বুঝছো? 15.5, তোমাদের যদি খাতায় জায়গা না হয় তুমি কিন্তু এইভাবে লিখবাই। 25.5, 35.5, আমি একটা কাজ করি, আমি মনে হচ্ছে গ্যাপ দিই, কারণ আমি তো আসলে সব দেখাবো না তোমাদেরকে, আমি মনে হচ্ছে গ্যাপ দিই আগে, ওকে। 15.5 এখানে আঁকলাম, হ্যাঁ, এখানে আঁকলাম হলো, অন্য কালি ইউজ করি,
এটা এখানে দিই, একটা মিনিট দাঁড়াও, ভালো করে আঁকি, ভালো করে আঁকি। এটা দিলাম 25.5, এটা দিলাম 35.5, এটা দিলাম 45.5, এটা দিলাম 55.5। ওকে, ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার, বুঝতে পারছি। এবার আমার কাজ কি বলো তো, সবগুলোর জন্য ভ্যালুগুলো বসানো, ঠিক আছে? তাইলেই কিন্তু হয়ে যায়। তুমি একটু ভালো করে দেখো তো, 15.5, 25.5 সবগুলো মোটামুটি লিখছি না? লিখছি তো। এখন এই জায়গাতে তোমরা একটা ভুলটা করো কি ভাই, একটু খেয়াল করে। আপনি যদি এখানে বসেন, আপনি নামবেন কই? ভালো করে বলো। দেখো তোমাদেরকে কেমনে আসলে দেখাই জিনিসটা, দেখো এটাকে কি ইয়া করা যায় কিনা দেখি তো, লক করি। হ্যাঁ হ্যাঁ, এইবার তুমি বুঝতে পারবে। দেখো আমি এই জিনিসগুলোকে একটু ডান ঘরে শিফট করি। হ্যাঁ, আর একটু ডান ঘরে শিফট করবো, মোটামুটি ওকে। হ্যাঁ ওকে, এইবার তুমি বুঝতে পারবে জিনিসগুলোকে। দেখা যায়? হ্যাঁ, মোটামুটি দেখা যাচ্ছে। এটা 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 দেখেন, আপনাদের জন্য ভালো করে রাখছি। আচ্ছা, আগে গণসংখ্যাগুলো একটু বসে নিই, তারপর বসাচ্ছি। গণসংখ্যা হলো 6, 12, তাই না? এখানে বসাই। এটা দিলাম 5, এটা দিলাম 10, এটা দিলাম 15, এটা দিলাম 20। ওকে, আমার ম্যাক্স মনে হয় 20 পর্যন্তই আছে। দেখো আমার ম্যাক্স কিন্তু 20 পর্যন্তই আছে। সো আমার মোটামুটি গ্রাফে 20 পর্যন্ত থাকলেই হয়েছে আসলে আমার, তাই না? ঠিক আছে, আচ্ছা ভালো কথা ভাইয়া। দেখেন 15.5-এর জন্য আপনি 6 বসাবেন। এখন হলো তুমি বুঝতে পারবা যে আমি কেন এই জিনিসটাকে একটু ডান ঘরে শিফট করছি। আমি ইচ্ছা করে ফার্স্টে এখানে লিখছি, যাতে তুমি ডান দিকে যে আমি শিফট করতেছি এটা চোখে পড়ে তোমার। দেখো এখন বুঝতে পারবা জিনিসটা, কেন আমি জিনিসটা কাজ করছি। 15.5 জন্য 6 বসাবা। 6 কই আমার? এই 6, ঠিক আছে? মোটামুটি একটা গেস করে বসাচ্ছি, ঠিক আছে? এটার জন্য 16 বসাবা। 16 কই আমার? এই যে এখানে 16 বসাইলাম। হ্যাঁ, এখানে 16 বসাইলাম, ঠিক আছে? আমি মোটামুটি গেস করে বসাচ্ছি, ঠিক আছে? তোমরা কিন্তু পারফেক্টলি আঁকবা। হ্যাঁ, 10 না 12 এখানে বসাইলাম। হ্যাঁ, 13, আর এখানে যদি 13 বসাই 45.5-এর জন্য 13, তাই না? 13 13 13 13 13 13 13 13, সরি, এটাকে একটু উপরে বসে দিই। হ্যাঁ, এখানে মোটামুটি বসে দিলাম, ঠিক আছে? মোটামুটি ঠিক আছে না? এখন তুমি আমাকে বলো ভাইয়া, খুবই ভালো কথা, আমি বুঝতে পারলাম যে আপনি কী করবেন, এরকম দিবেন, এরকম দিবেন, এরকম দিবেন, ঠিক আছে? ভালো কথা। এটাকে নামাবা কই? নামাইতে হবে না, কোনো একটা জায়গা থেকে তো এটা শুরু হবে, তাই না? এই শুরুটা কই তোমার? এই যে এখন হলো কোশ্চেনটা আসছে না, এই যে একটা জায়গায় নিয়ে আসে টাইনা দিলাম না, এই পয়েন্টটা তাহলে কত হবে বলো তো? এই জায়গাটাতে হলো তোমরা লিখো না, তোমরা করো কি, এই পর্যন্ত আসলাম, এখন আমি কী করবো? সোজাসুজি টান দিয়ে দাও। দেখছো এই জায়গাটায় ভুল হয়, এই জন্য তোমাদেরকে আমি এই জায়গাটা কী বলে স্পেশালভাবে আরও ভালো করে দেখালাম জিনিসটা, ঠিক আছে? তো দেখো এই যে টান দিয়ে আনলাম না, তাহলে এটা কত হবে? তুমি আমাকে বলো, একটু ইন্টারভ্যালটা খেয়াল করো। 25.5, 15.5, তাহলে কী হবে? 10,5.5, তাহলে দেখো কত? 5.5। এই যে দেখেন বড় করে লিখছি, দেখা যায়? হ্যাঁ দেখা যাচ্ছে। এইবার ঠিক আছে না জিনিসটা? এইবার বুঝতে পারছেন আপনারা? দেখেন তো দেখা যায় কিনা? মোটামুটি দেখা যাচ্ছে, আই গেস। ক্লিয়ার আশা করি, বুঝতে পারছো? ঠিক আছে, ক্লিয়ার। এখন ভাইয়া সেমভাবে কোশ্চেন আসতে পারে, ভাইয়া আপনি যেরকমভাবে এখানে নামাই দিলেন, ঠিক আছে ভালো কথা, এখান থেকে শুরু হইলো, চললো, গাড়ি চললো, এরপর গাড়িটা নামবে না? গাড়িটা নামবে কই, তাই না? এটা একটা কোশ্চেন আছে না? সো আমি একটা কাজ করি, বুঝছো? তোমাদেরকে সাপোজ পরীক্ষায় এতটুকুই বলা হইলো, আমি তার পুরোটা আঁকতে পারতাছি না, আমি সাপোজ ধরে নিলাম তোমাকে পরীক্ষায় এতটুকুই দিল। এই দেখো ভালো করে খেয়াল করো, এগুলো ভুলে যাও এগুলো এত কিছু আছে, এটা ভুলে যাও। জাস্ট এই 4টা খেয়াল করো, আমি 4টার জন্য তোমাকে শেখাবো। তুমি 4টার জন্য আঁকতে পারলে 10টার জন্য এমনি আঁকতে পারবে। জাস্ট 4টার জন্য খেয়াল করো। 15.5, 25.5, 35.5, 45.5। দেখো তো 15.5-এর জন্য পয়েন্ট বসাইছি, 25.5-এর জন্য পয়েন্ট বসাইছি, হ্যাঁ 35.5-এর জন্য পয়েন্ট বসাইছি, 45.5-এর জন্য পয়েন্ট বসাইছি, কিন্তু পরবর্তী দেখো আমি আয়টা না 55.5 লিখছি। কেন লিখছি বলো তো এবার? এখন তুমি বুঝতে পারছো আশা করি। ভাইয়া এই পর্যন্ত তো বসাইলাম, এই যে এখানে 13 বসাইছেন, কত বসাইছেন? এখানে 13 বসাইছেন আপনি। এরপর আপনি নামবেন কই? এই যে নামছেন আপনি, দেখো দেখা যায়, দেখা যাচ্ছে না এখন? এই যে শেষ, তোমার এটা কী হয়ে গেল? বহুভুজ হয়ে গেছে। বলেন 4টা রোয়ের জন্য আমি এঁকে ফেলতে পারি, 10টা রোয়ের জন্য কি আমার আঁকতে সমস্যা হবে? তাহলে এখানেও কিন্তু তুমি সেমভাবে কী করবা, লাস্টে গিয়ে তোমার একটা এক্সট্রা আনতে হবে। কেমনে আনবা? এখন তো বুঝছো কেমনে আনছি। 10 করে বাড়তেছে, তো 10 বাড়াই দিই আমি, পিছনের দিকে 10 কমাইছি, এখানে আমি 10 বাড়াই দিছি। ওকে, কেন? তাহলে একটার দিক দিয়ে ফ্লাইট হবে, উপরে উঠবে, আর একটা দিক দিয়ে নিচে নামবে। সো দুইটা পাশেই তো আমার দরকার, তাই না? রিজন বুঝতে পারছো এবার? ক্লিয়ার এবার ভাইয়া? আচ্ছা ভাইয়া, এখন আমার কথা হলো যেটা বলতেছিলাম, যে ভাইয়া আয়াত লেখাটাও দেখেন, চলেন এই 4টার জন্য না আয়াত লেখা আঁকি। হ্যাঁ, যেটা মাত্র আর কি করলাম। এটা কি কপি করে আনতে পারবো আমি কোনোভাবে? দাঁড়াও তো দেখি।
একটা কাজ করি, দেখি করা যায় কিনা। স্ক্রিনশট, এটাকে নিই, এটাকে হলো নিলাম, এটাকে কপি করা যায়, কপি করলাম, এটাকে ডিলিট করে দিলাম এই পাশ থেকে। এরপর আমি পরের পেজে গেলাম, এখানে আমি পেস্ট করে দিই। তো এখানে কি পেস্ট বলে কোনো অপশান আছে? দেখি তো, পেস্ট বলে তো একটা অপশান থাকার কথা। একটা মিনিট দাঁড়াও, সরি প্রিন্টে চলে গেছি কেন, একটা মিনিট। আচ্ছা, কপি করে আসলে আনতে পারিনি, বুঝছো? থাক, আমি পুরাটা বরঞ্চ আবারই লিখি। হ্যাঁ, সমস্যা নেই, লিখতে বেশিক্ষণ লাগবে না। কত জানি ছিল? 11 থেকে 20, 11 থেকে 20, 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50, এগুলো ছিল। ঠিক আছে, হ্যাঁ এগুলো ছিল। আর হলো তোমার এখানে কি ছিল? তোমার এখানে ছিল গণসংখ্যাগুলো। গণসংখ্যাগুলো ছিল 6, 16, 12, 13। 6, 16, 12, 13। আচ্ছা, এবার কি বলছিলাম বলো তো? তোমাকে বলছি যে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা লেখা লাগবে। কিসের জন্যে? যদি তোমাকে বলা হয় আয়ত লেখো, এটা হলো তোমার স্টেপ 1 হবে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে চলো অবিচ্ছিন্ন শ্রেণীসীমা মানেটা কি, কেন এটা লাগে তুমি একটু খেয়াল করো। এখানে 20 আছে, এখানে 21 আছে, খেয়াল করো। এখানে 20-এ গিয়ে শেষ হয়েছে, এখানে 21 থেকে শুরু হয়েছে। 20 থেকে 21-এর মাঝখানে যে জিনিসগুলো, ওগুলো কই? ওগুলো কেমন তুমি গ্রাফে আঁকবা? ওগুলো গায়েব হয়ে গেল। 20.1 কই যাবে? আয়ত লেখার ক্ষেত্রে এই প্রবলেমগুলো তুমি ফেস করবা। এই জন্য এটা এমনভাবে রাখবা যাতে এটা কন্টিনিউয়াস হয়। কন্টিনিউয়াস মানে কি দেখান তো, এখান থেকে আমি 0.5 ঘর ডানে যাবো, এখান থেকে 0.5 ঘর পিছিয়ে যাবো, দেখো তো 10.5 তো 20.5। ঠিক আছে, সেমভাবে এখান থেকে আমি 0.5 বামে যাবো, এখান থেকে 0.5 আমি ডানে যাবো। তাহলে পিছিয়ে গেলে কত আসে? 20.5, সো 20.5, এটা কত? 30.5, এটা আসে 30.5, এটা আসে 40.5, এটা 40.5, এটা 50.5। দেখছো? এখন একটু খেয়াল করো, এখন আর কোনো ঝামেলা আছে? আগে ঝামেলাটা কী হয়েছিল? এখানে 20, এখানে 21, ভাই 20.2 কই, 20.3 কই আপনার? কিন্তু এখন দেখো 20.5 থেকে শেষ হয়েছে, এখানে 20.5 থেকে শুরু হয়েছে। এখন আর কোনো সমস্যা নেই। ঠিক আছে, এখন তুমি আঁকতে পারবে না গ্রাফটা। দেখো তো, তোমাকে আমি হ্যাঁ সিম্পলভাবে গ্রাফটা এঁকে দিচ্ছি। ইম্পোর্ট ফাইল, একটা মিনিট, নিচে নামি, এটাই তো মনে হয়, তাই না? হ্যাঁ, এই দেখেন আপনাদের জন্য আমি কত কিছু এঁকে দিচ্ছি। আয়ত লেখো এঁকে দিচ্ছি, বাট আয়তের লেখো কিন্তু সিকিউতে আসে না। ঠিক আছে, তাও লিখে দিচ্ছি। দেখেন মোটামুটি এটাকে একটু বাম দিকে নিই, দাঁড়ো, এটাকে একটু বাম দিকে নিই। ঠিক আছে, ওকে। এতক্ষণ পর্যন্ত যারা ছিল, তোমাদেরকে যে কি বলবো, তোমরা এতক্ষণ পর্যন্ত এত কষ্ট করে ক্লাসটা করতেছো, এই জন্য মানে মনের অন্তঃস্থল থেকে তোমাদের জন্য ধন্যবাদ। ঠিক আছে, আচ্ছা চলো যেটা করতেছিলাম আমরা করে ফেলি। যে ভাইয়া দেখেন, এখানে একটু ব্রেক করবো ফার্স্টে। এরপর হলো 10.5 থেকে শুরু করি। এরপর ধরেন এখানে 20.5 দিলাম, এরপর কত? 30.5 দিলাম, এরপর কত? 40.5 না, 40.5 দিলাম, ফাইনালি দিলাম 50.5 দিলাম। ঠিক আছে, এই দেখে ভালো করে আঁকি। হ্যাঁ, এটা দিলাম একটা, এটা একটা দিলাম, এটা একটা দিলাম, এটা একটা দিলাম, এইটা একটা দিলাম। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ওকে ফাইন। এবার ভাই এখানে 6 আছে। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে আমি একটা কাজ করি, এখানে আমি 5 দিলাম, এখানে আমি 10 দিলাম, 15 দিলাম, 20 দিলাম। ওকে, 6 বলছে তাই না? সো 6 মানে কোনটা আমার? এইটা দিলাম। হ্যাঁ, ধরো তুমি 6 মানে এইটাই দিলাম। ওকে, মোটামুটি একটা গেস করে দিচ্ছি। এই হলো তোমার 6। 6-এর জন্য দেওয়া শেষ। দেখছো, 6-এর জন্য দেওয়া শেষ। পরে কি 16 না? 16 দেখি তো কই? ভাই 16 হলো আমার এইখানে হবে। তাহলে একটা কাজ করে, এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত দিব, এইটা হলো আমার 16। দেওয়া শেষ। ভাইয়া পরে 12 আছে, দেন 13 আছে। তাহলে চলো 12-র জন্য চেক করি। 12 ধরো তোমার হবে হলো এইখান থেকে। হ্যাঁ, এই হলো 12, আর ধরো 13 তো একটু উপরে দিয়ে দিব, তাহলে 13 ধরো আমি একটু উপরে দিয়ে দিলাম। দেখেন শেষ। এই হলো তোমার আয়ত লেখা। এবার এটা একটু সুন্দর করে তুমি শেড করে দিতে পারো। এইভাবে করে একটা শেড করলা, এইভাবে একটা শেড করলা, এইভাবে একটা শেড করলা, এইভাবে একটা শেড করলা। আর ভালো করে খেয়াল করলো, ও ওয়াই, এক্স প্রাইম, এক্স ওয়াই প্রাইম, এগুলো ভালো করে লিখবা। আর এখানে লিখবা কত ঘর ইকুয়াল টু কত ঘর ধরছো। যেমন ধরো আমার এই যে এই কেসে দেখো আমি 1, 2, 3, 4, তাহলে আমি দেখো আমি ওয়াই অক্ষ বরাবর ছোট এক ঘর ইকুয়াল টু কি 1 একক আমার এই কেসে। ঠিক আছে, তোমার যদি গ্রাফ পেপার বড় থাকে তখন তুমি আরও বড় করে আঁকবা। ঠিক আছে, বুঝতে পারছো জিনিসটা? ঠিক আছে, কোনো সমস্যা আছে? সেইমভাবে 1 অক্ষের ক্ষেত্রে লিখবা।
ওকে, এগুলো হলো বইয়ের মধ্যে সুন্দর করে লিখে আছে। এই জন্য বলি বইয়ের মধ্যে ভালো করে দেখবা কোনটা কত ঘর ধরলে গ্রাফটা ভালোভাবে আঁকা যায়, সেটা তুমি দেখবা, তাইলেই হয়েছে তোমার। ওকে, অত কঠিন দিবে না, আর গ্রাফ পেপার মোটামুটি তোমাকে বড়ই দেওয়া হবে, সো টেনশন করার কোনো কারণ নেই। ওকে, সো দেখো বহুভুজও দেখাই দিলাম তোমাকে আমি আয়াত লেখাও দেখাই দিছি, বাকি থাকে অজীব রেখা। চলো অজীব রেখাটা দেখলে আমাদের ক্লাস আজকে শেষ। দেখি তো অজীব রেখা কই আসছে, এই যে আমাদের অজীব রেখা আছে। দেখেন অজীব রেখায় আমাদের কী দরকার জানো? অজীব রেখায় আমার দরকার হলো স্টেপ 1, অজীব রেখায় আমার দরকার হলো ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা, ঠিক আছে, ক্রমযোজিত গণসংখ্যা। সো আমি একটা কাজ করি, এই পুরো জিনিসটা যেটা দেওয়া আছে না, সেটা আমি ক্রমযোজিত গণসংখ্যাটা এখানে বের করে লিখে দিই। তার একটা কাজ করি, স্ক্রিনশটটা তোলা লাগবে। সরি এইভাবে না তো, স্ক্রিনশট, সরি এটা। ওকে, এবার এটাকে একটু ছোট করি, একটু দেখেন এটাকে একটু ছোট করে, সরি এটাকে একটু ছোট করি, মোটামুটি আই গেস দেখা যাচ্ছে তো, তাই না? আর একটু ছোট করি, এটা একটু বড় করে দিই, এটাকে একটু ছোট করে দিই, ঠিক আছে? দেখা যাচ্ছে, একটু নিচে নামে, হ্যাঁ দেখা যাচ্ছে। চলেন এবার ক্রমযোজিত গণসংখ্যাটা এঁকে ফেলি। ক্রমযোজিত গণসংখ্যা, ঠিক আছে? চলো এই যে আমি নিচের দিকে এঁকে ফেলতেছি। ক্রমযোজিত গণসংখ্যা কেমনে আঁকে মনে আছে তোমাদের? কোথায় আঁকাইছি ক্রমযোজিত গণসংখ্যা? মধ্যকের সময়, মনে নাই? হ্যাঁ মনে আছে? দেখেন আমি একটু ভালো করে আঁকি এটাকে, যেহেতু এটা আমাদের লাস্ট। এই তো শেষ। তাহলে দেখেন একটা কাজ করি, এবার আমি বসাবো। হ্যাঁ কত বসাবো বলো তো? এখানে বসাবো হলো ভাইয়া 4, পরে কত হবে 12, পরে কত হবে 33 না? 33 দিতে হবে। হ্যাঁ পরে কত হবে 33 + 15 তো কত হয় 48 হয়, 48 + 13 কত হয় 61 হয়, 61 + 6 কত হয় 67 হয়, 67 + 7 কত 70 হয়। দেখছো কত ইজি না? আচ্ছা ভাই এখন ফিগার তো আঁকতে হবে, চলেন ফিগার এঁকে ফেলি। ইম্পোর্ট ফাইল, হোয়ার ইজ মাই গ্রাফ পেপার, এই তো চলেন। এই যে দেখেন এখন হলো মজার বিষয়। সমস্যা হয়েছে আমি এটা মাঝখানে আঁকছি, আমার এটা একটু সাইডে নিলে ভালো হইতো। আচ্ছা যাই হোক সমস্যা নেই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, চলে যেটা করতেছিলাম সেটা করে ফেলি। হ্যাঁ ফার্স্ট কাজ দেখো তো, এখানে প্রবলেমটা হলো কি জানো ভাইয়া, শুরু করবো কই থেকে? কেন সবচেয়ে ভুলটা করো তোমরা এখানে। এই যে অজীব রেখার সময় তুমি জানো কই থেকে শুরু করবা? স্টেপ 2 দিই। স্টেপ 2 হলো ইউজ, আচ্ছা হ্যাঁ এখানে ইউজ কী লিখবো? উচ্চসীমা ইউজ করবা। কি ইউজ করবা? উচ্চসীমা ইউজ করবা। উচ্চসীমার মধ্যে তুমি পয়েন্টগুলোকে বসাবা। দেখো আবারও বলি, তুমি সেই গণসংখ্যাগুলো কিসের উপর বসাবা? দেখো তুমি যখন বহুভুজ করছিলা তখন কী করতা? তখন তুমি মধ্য মানগুলো বের করছো, সেইগুলোর সাথে গণসংখ্যা রিলেট করে দিছো। আর ইয়ার ক্ষেত্রে অজীব রেখার ক্ষেত্রে স্টেপ 2তে কী করতেছি আমরা? উচ্চ সীমার সাথে তুমি গণসংখ্যাগুলো রিলেট করে দিবা, উচ্চ সীমার সাথে, ঠিক আছে? তাহলে ভালো করে দিই। এই যে দেখেন, এই যে দিলাম আমি উচ্চসীমা। কই আমার উচ্চসীমা? দেখো তো, এই দেখো 40, 45, 50, 55, 60, 65, দেন নাকি কত আছে 70 আছে, তাই না? ঠিক আছে ওকে। তাহলে এখন তোমাদের কাছে কারো কাছে কি কোনো সন্দেহ লাগছে এই জিনিসটা নিয়ে? একটু খেয়াল করো, আমার মনে হয় কয়েকজনের মনে হয়েছে জিনিসটা যে ভাইয়া এই জিনিসটার ক্ষেত্রে আয়াতুল লেখা তো যে জিনিসটা করছে এখানে সেই জিনিসটা করলো না কেন? কারো কি খটকা লাগছে? আয়াতুল লেখাতে কী বলছি মনে পড়ে কি বলছি? যে ভাইয়া দেখেন তো, এই দেখো এগুলো কি আসলে যে অজীব রেখা কেমন হবে এরকমভাবে না জিনিসগুলো যায়, রাইট? এরকমভাবে জিনিসগুলো যায়। এটা কি কন্টিনিউয়াস হয় না? ভালো করে খেয়াল করে, কোয়ারটা বলি কন্টিনিউয়াস, এটা মানে কি? এটা মানে হলো কন্টিনিউয়াস মানে কি? কন্টিনিউয়াস, ঠিক আছে? কন্টিনিউয়াস আসলে বাংলাটা মাথায় আসতেছে না আমাদের। কন্টিনিউয়াস আই গেস বুঝতেছো তোমরা কি মিন, আমি কি মিন করতেছি। দাঁড়াও কন্টিনিউয়াসের বাংলা দেখি, মোবাইলটা নিয়ে আসি তো। কন্টিনিউয়াসের বাংলা কি ভাই? আমি কন্টিনিউয়াসের বাংলা ভুলে গেছি। কন্টিনিউয়াস মিনিং ইন বাংলা একটা না, ঠিক আছে? ঠিক আছে। দেখো তো যখন আমি গ্রাফগুলো আঁকি না কি হয়, একটা সেম গ্রাফ হয় না? ওকে দেখতেছো একদম সেম ফ্লোতে গ্রাফটা থাকে। তাহলে ভাই একটু চিন্তা করো, তুমি এখানে বলতেছো 41 আছে, এখানে তুমি বলতেছো 41 আছে, তো মাঝখানের জিনিসগুলো কই গেল? তাহলে তো জিনিসটা এমন হয়ে যাওয়ার কথা, এখানে 36 থেকে শুরু করে 40-এ যাবে, এরপর মাঝখানে খালি, এরপর 41 থেকে 45-এ যাবে, এরপর মাঝখানে আবার খালি, এবার 46 থেকে যাওয়া শুরু করবে। তো এটা হইল?
এটা কি আর অজীব রেখা হইলো মাঝখানে জিনিস খালি রাখলে? তাহলে এই যে অবিচ্ছিন্ন, এই কথাটাই তোমাদের কাছ থেকে আমি শুনতে চাচ্ছিলাম, বাট রেকর্ড দেখতেছো তোমরা, সো কেউ কিছু বলতে পারতেছো না, প্যারা নেই, আই গেছে এখন বুঝতে পারতেছো, ঠিক আছে? এই জন্য তোমাদেরকে আয়ত লেখাটা দেখাই নিছি। দেখছো কীভাবে আসলে জিনিসগুলো আঁকাই? ফার্স্টে একটা জিনিস আমি দেখাই, এরপর ট্রাই করি তোমাদেরকে যে ওইটা ক্যাচ করতে পারো কিনা। তাইলে তুমি যখন ক্যাচ করতে পারবা তুমি দেখবা আরে ম্যাথ তো ইজি, তাই না? সো আমি এখানে একটা কাজ করি, আমি এটাকে বন্ধু স্টেপ 3 লাগাই দিই। একটা কাজ করি, দাঁড়াও, কোনটাকে স্টেপ 3 দিব? এটাকে স্টেপ 2 না দিই, এটাকে স্টেপ 3 দিই। এটাকে স্টেপ 3 দিই, তাহলে স্টেপ 2টা দিয়ে দিই। স্টেপ 2 হলো অবিচ্ছিন্ন, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বানাবা। যদি না দেওয়া থাকে, যদি দেওয়া থাকে তাহলে তো ভাগ্য ভালো তোমার, ঠিক আছে? অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, ঠিক আছে? ঠিক আছে, তাহলে দেখো এই যে এই লাইনের জন্য এখন অবিচ্ছিন্ন শ্রেণীসীমা তোমার একটা দরকার। সো আমি একটা কাজ করি, বুঝছো? কাজটা কি জানো? আমি জায়গা নেই, আমি একটা কাজ করি, এই জায়গাটাতে ফার্স্ট আগে গ্রাফটা আঁকি, গ্রাফটা ফার্স্ট একটা টেবিলটা আঁকি, দেন তোমাদেরকে অবিচ্ছিন্ন শ্রেণীসীমাটা দেখাবো, সরি এরপর তোমাদের গ্রাফটা দেখাবো পরের পেজে, ঠিক আছে? তাইলেই হবে। ওকে, আচ্ছা মোটামুটি ঠিক আছে। আচ্ছা সরি, এটা একটু ইয়া করে নিই, এটা একটু একটু করে নিচ্ছি, দাঁড়াও, এটা একটু সরাইতে হবে লেখাটা, একটা মিনিট, এটাকে একটু ডান দিকে নিয়ে যাই। গ্রাফ আঁকা, বুঝছো, এইগুলোতে গ্রাফ আঁকা অবস্থা খারাপ হয়ে যায়। সামনাসামনি গ্রাফ আঁকা কিন্তু খুব ইজি, তাই না? কিন্তু এইখানে যখন আঁকতে যাবা তখন দেখবা এইটা মিলে না, তো ওটা মিলে না, এটা দেখে বাঁকা হয়ে গেছে, এটাকে একটু ছোটো করা লাগবে আমার, এটাকে একটু ছোটো করা লাগবে, একটু ছোটো করি, এই তো মোটামুটি মিলছে। হ্যাঁ ফাইন, এতক্ষণে মোটামুটি হয়েছে জিনিসটা, ঠিক আছে? আচ্ছা এখানে তো 66 হবে। দেখেন যেটা বলছিলাম, কী লিখবো? অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। যে কী বলছি? অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, এটা কিন্তু আমাদের স্টেপ 2 ছিল, তাই না? এই দেখেন আমি এটাকে একটু এই পাশে নিই, এটাকে একটু এই পাশে নিই, আর এটাকে দেন এই পাশে নিই, ঠিক আছে? ফাইন। সো অবিচ্ছিন্ন শ্রেণীসীমাটা কেমন লিখবেন ভাইয়া? দেখি, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, ঠিক আছে? আচ্ছা তাহলে এখানে যেন কী লিখবো? 35 থেকে 40 জন লিখে দেবো, তাহলে তো ঝামেলা শেষ। দশমিকে নেওয়ার দরকার নেই, অজীব রেখার জন্য দশমিকে নিবা না, বুঝছো? তোমাকে যদি বলা হয় আয়ত লেখার জন্য তখন দশমিকে নিবা, বাট অজীব রেখার জন্য তোমাদের বইগুলোতে আমি চেক করেছিলাম কোথাও দশমিকে নেয় না, এই জন্য আমি দশমিকে নিচ্ছি না। ওকে, তোমাদের বইয়ে যেটা দিচ্ছে সেটাই ফলো করতেছি। ওকে, তাহলে দেখো 40 থেকে 45, তাহলে দেখো 40 দেখছো ম্যাচ করছে না? দেখা যায়, এটা দেখা যায় 40 দেখছো ম্যাচ করছে না জিনিসটা? দেখছো এখন আর কোনো ঝামেলা নেই, দেখছো এখন আর কোনো ঝামেলা নেই। এবার জিনিসটা ক্লিয়ার হয়েছে না তোমাদের? ওকে, বহুভুজ হলে কী হবে? বহুভুজের কোনো ঝামেলাই নেই, বহুভুজে ডিরেক্ট মিড পয়েন্ট নিবা। আয়ত লেখাতে কি? আয়ত লেখাতে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বানাইতে হবে, যদি বানানো থাকে তাহলে তো ভালোই। অজীব রেখা তো সেম কথা, যদি বানানো থাকে তাহলে তো ভালোই, বাট যদি দেখো গ্যাপ আছে তখন প্রবলেম হবে। কেন প্রবলেমটা হবে এটা বুঝতে পারছো? কারণ কন্টিনিউয়াস করা লাগবে তোমার জিনিসটাকে, ঠিক আছে? আচ্ছা কত জানি বলতেছিলাম, এটা সরি, এটা 55 থেকে 60, আবার 60 থেকে 65 থেকে 70, ঠিক আছে না? ঠিক আছে না? তো সুন্দর হয়ে গেছে না ভ্যালুগুলো? এখন হলো আমরা গ্রাফটাকে ফিরি, এখন যে গ্রাফটা আঁকবো, আমি আঁকবো গ্রাফটা, চলেন পরের পেজে আঁকি, কী করবো আর, জায়গা তো নেই। ওকে, আচ্ছা এটা মুছে দিই, আগের পেজ থেকে গ্রাফগুলো দেখে দেখে পরের পেজে বসাচ্ছি আমরা। হ্যাঁ, একটা মিনিট, এটাকে মুছে দিই। ওকে, এটাকে মুছে দিই। হ্যাঁ, এখন বলেন গ্রাফ কেমন হবে? এখন তো পারা উচিত গ্রাফটা কেমন হবে, তাই না? এই দেখেন আমি তাও একটু লিখে দিচ্ছি, এই পেজে লিখে দিলে আসলে বুঝতে পারবা ভালো করে। কত লিখছিলাম এখানে? 35 থেকে 40, এখানে কত লিখছিলাম? 40 থেকে 45, কত লিখছিলাম? 45 থেকে 50, তাই না? বাস, বাকিগুলো ডট ডট করে, ঠিক আছে? আমরা 2-3টা দেখলেই বাকিটা বুঝে যাব, ঠিক আছে? তাহলে দেখো তোমার কাজ কি? তোমার কাজ হলো ভাই এই যে ডট ডট দিলেন, খুবই ভালো কথা, এই যে ডট ডট দিয়ে দিলেন, এরপর এখান থেকে লেখা শুরু করেন 35, এরপর কত? 40, এরপর কত? 45, এরপর কত? 55 না? হ্যাঁ 55, এরপর কত? 60, এরপর কত? 65, হ্যাঁ, এরপর ডট 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 তোমার যত আছে তুমি ওইভাবে লিখবা, ঠিক আছে? আচ্ছা এখন ভাইয়া যেটা বলছিলাম যে ভাইয়া আপনি যে গণসংখ্যাগুলো বের করলেন, এই গণসংখ্যাগুলো কোথায় বসাবেন? প্রথম গণসংখ্যাটা নিয়ে বুঝতে পারলি না, পরে এগুলো তো এই সিকোয়েন্সে যাবা। প্রথম গণসংখ্যাটা ভুল করে কই এই 4 কই বসাবো? তোমরা অনেকে করবো কি 35-এর উপর 4 বসাই দিলাম। যদি এখানে 4 বসাও, তুমি এটা ফ্লাইট নিলা কেমনে? এটা কি নিতে পারলা? একটুই কিন্তু আয়ত লেখার কথা বলছিলাম, সরি আয়ত লেখো না, বহুভুজের ক্ষেত্রে বলছিলাম যেটা ফ্লাইট নেওয়া লাগে। এই ফ্লাইটটা কই থেকে নেবে? ফ্লাইটটা যদি তুমি এখান থেকে নাও তাহলে গণসংখ্যা কই বসাবা? গণসংখ্যা তাহলে 4-এ বসাবা। তাহলে এরকম একটা এমসিকিউ যেন আসে, কি এমসিকিউ যেন আসে হলো যে তোমার
এইখানে তোমার কোন জিনিসটা ইউজ হয় এক্স অক্ষ বরাবর, নিম্নসীমা, ঊর্ধ্বসীমা নাকি তোমার অন্য কিছু? তুমি বলো ঊর্ধ্বসীমা। কেন? দেখো ঊর্ধ্বসীমাগুলোর মধ্যেই কিন্তু আমি গণসংখ্যাগুলো বসাচ্ছি, ঠিক আছে? তাহলে দেখেন আমি ফাইনালি জিনিসটা ভালো করে আঁকি ওয়াই অক্ষ বরাবর, তারপর পয়েন্টগুলো বসাই দিতেছি তোমাকে। 5 দিলাম এখানে, 10 দিলাম এখানে, 15 দিলাম এখানে, 20 দিলাম এখানে, কত জানি দেখলাম 4, এখানে কত 4, এখানে দিলাম 4, দেন দিলাম 12 কই আমার, এই যে হলো 12, এরপর কত আমার, এরপর হলো আমার 12-র পরে কত 33, ও মাই গড 33, 33 ধরলাম, খুব বাইরে একটা জিনিস, হ্যাঁ 33, এরপর কত 48, আমার গ্রাফের জায়গা নাই, ঠিক আছে? যাই হোক সমস্যা নেই। দেখো তোমাদেরকে মোটামুটি এতটুকুর জন্য ভালো করে এঁকে দিচ্ছি। দেখো এই যে দেখো ফ্লাইট নিচ্ছি কই থেকে, 35 থেকে, এই যে এখন দেখো ডটগুলো কানেক্ট করতেছি, এই যে দেখছো, এরপর তুমি এইভাবে করে বাড়াই দিবা, ওকে? পয়েন্টগুলো বসে বসে বাড়াই দিবা, জাস্ট শেষ। এটাই তোমার হলো অজীব রেখা, ঠিক আছে? কোনো সমস্যা আছে? এক্স ওয়াই, এক্স প্রাইম, ওয়াই প্রাইম, ও হলো মধ্যবিন্দু, সরি মূল বিন্দু, ওকে? কত ঘর ধরে ধরছো এগুলো সব লিখে দিবা সাইডে, যে এক্স অক্ষ বরাবর এত ঘর ইকুয়াল টু এত একক, ওয়াই অক্ষ বরাবর এত ঘর ইকুয়াল টু এত একক, বইয়ের মধ্যে সুন্দর করে লেখা আছে। তোমার কাজ জাস্ট বইটা একবার রিডিং দাও, 3টা আছে, 3টা টাইপই আমি তোমাকে দেখাই দিচ্ছি, এবং যেই জায়গাগুলোতে ভুল করো সেগুলো দেখাই দিচ্ছি। কখন তুমি অবিচ্ছিন্ন শ্রেণীসীমা ধরবা, কখন তুমি কোন পয়েন্ট ধরবা, কখন তুমি গণসংখ্যা কোথায় বসাবা, কখন মধ্যমানে বসাবা, কখন তুমি উচ্চ সীমার মধ্যে বসাবা, সব বলে দিচ্ছি তোমাকে। এইগুলোর বাইরে আর কোনো টাইপই হয় না, ঠিক আছে? ক্লিয়ার? বুঝতে পারছেন? দেখি তো তাহলে আমাদের আর কোনো কিছু বাকি আছে কিনা, একটু চেক করে আসি। আমি একটা আবার চেক করে আসি, আমাকে একটু টাইম দেন। দেখি তো এটা আমাদের ডান, এটাও আমাদের ডান। ওকে, আমরা লাস্ট একটা ম্যাথ করে ক্লাস শেষ করে দিব। এইটা হলো আমাদের লাস্ট ম্যাথ। চলেন, সরি কই গেল, এটা হলো আমাদের লাস্ট ম্যাথ। চলেন এই ম্যাথটা করে আমরা ক্লাস শেষ করে দিচ্ছি। ফাইনাল ম্যাথ, মধ্যম নির্ণয় করে। এটা কেন করা আছে জানো? বরিশাল বোর্ডে আসছে এটা, ওকে? তাহলে বরিশাল বোর্ডে আসছে, ওকে? বরিশাল বোর্ডে যারা আছেন আপনারা অনেক লাকি, আপনার জন্য এই ম্যাথটা আমি করাইতেছি, ঠিক আছে? চল মধ্যকে কী বলছি আমি দেখতে যাচ্ছি তোমাদের কারো মাথায় মনে আসছে কিনা। একদম শুরুর দিকে পড়াইছিলাম কিন্তু মধ্য, এই জন্যে দেখো মধ্যকের সঙ্গে কী বলছিলাম মনে পড়ে? অ্যান বের করবা। ফার্স্টে কী বের করবা বলছি মনে পড়ে? অ্যান বের করবা। তবে অ্যান কত চিন্তা করো তো, বলো তো কত? দেখো তোমাকে অ্যান অলরেডি বলে দিছে 60, তো তোমার আর বের করার দরকার আছে? 60, অ্যান ইকুয়াল টু কত? 60। তাহলে n/2 কত? n/2 হলো 60/2, তার মানে 30তম পদ। তাহলে তোমার বেসিক্যালি বের করতে হবে 30তম পদ কোথায়। তোমার বেসিক্যালি বের করতে হবে 30তম পদটা কোন মধ্যক শ্রেণীতে অবস্থিত। তো তোমার টার্গেট কি? টার্গেট হলো মধ্যক শ্রেণী কই, আমার। তো তার জন্য কী বলছিলাম মনে পড়ে? এই যে কততম পদ এটা বের করার জন্য কী বলছিলাম? ক্রমযোজিত গণসংখ্যা ইউজ করা। ক্রমযোজিত গণসংখ্যা দুটোর জন্য ইউজ করা হয়, অজীব রেখা, মধ্যকের জন্য। তো চলো আমি একটা কাজ করি, আমি এখানে লিখে দিচ্ছি, হ্যাঁ? ক্রমযোজিত গণসংখ্যাগুলো 4, 10, তারপর কত 25, কত এটা 45, ওকে? আর কি দরকার আছে? আর দরকার নেই, বাকিগুলো ডট দিয়ে দিলাম, কারণ এতটুকু পর্যন্ত এনাফ তোমার জন্য। একটু কেন বলো তো? তোমার দরকার 30তম পদ। তুমি একটু খেয়াল করো, 4, 10, 25, 45, 30 কোথায়? 30 কোথায় ভাইয়া? একটু পজ করো, এখন তোমার পারা উচিত কিন্তু ম্যাথগুলা। 30 কোথায়? কে আমার সাথে একমত? এই যে, তাইলে আমার মধ্যশ্রেণী কোথায় অবস্থিত ভাইয়া? মধ্যশ্রেণী হলো আমার কোথায় অবস্থিত? এইখানে 66 থেকে 70, বাস। তাহলে মধ্যশ্রেণী বের করা শেষ। তাহলে মধ্যশ্রেণী বের করে ফেলছো না 66 থেকে 70। তাহলে আমাকে বলো এল এর ভ্যালু কত? এল এর ভ্যালু হলো মধ্যশ্রেণীর একদম লোয়েস্ট ভ্যালু, যেটা বের করা শেষ। এন কত? এন হলো ভাইয়া কত জানি 60, ঠিক আছে ভাইয়া? দুইটা জিনিস লাগবে, আর এফসি লাগবে, এফএম লাগবে। আর এইচ তো আমরা এমনি জানি, এইচ বের করা শিখছি না? এই যে এইচ বের করা নিয়ে কিন্তু ভুল করো, এটা কিন্তু অলরেডি বলে দিছি তোমাদেরকে। এইচ তোমরা বলবা, ঠিক আছে? তোমরা এইচটা আমাকে কমেন্টে জানাবে, আমি কত বসাবো এইখানে এইচ, আমি এটা বসাবো না। এফসিটা কত বলছি ভাইয়া? মধ্যক শ্রেণী যেটা, তার আগের ভ্যালুটা। এই যে মধ্য শ্রেণী হলো আমার এটা, তার আগের ক্রমযোজিত গণসংখ্যাটা। তাহলে আগেরটা কত? এটা যদি মধ্যক শ্রেণীর আগেরটা কত? 25, তাহলে কত বসাবো? 25। আর এফএম কি? এফএম হলো মধ্যক শ্রেণীর গণসংখ্যা। কত? এই যে কত 20, তাহলে কত বসাবো? 20। আমি ফর্মুলাটাও লিখে দিচ্ছি, তোমরা আমাকে জানাবা। কি জানাবা বলো তো? n/2 মাইনাস এফসি ইন্টু h/m। তোমরা আমাকে বলবা এখানে আমি এইচের ভ্যালু কত ইউজ করব, বাস। তাহলে তো সব শেষ। তাহলে তোমাদের একটু কন্ট্রিবিউশন হলো, আমার একটু কন্ট্রিবিউশন হলো। আমি সবই লিখে দিলাম, খালি তোমার কাছে আমি জানা দিয়েছি এইচের ভ্যালুটা আমি এখানে কত বসাবো, কারণ এটা আমি অলরেডি 1000 বার বলে ফেলছি ক্লাসে, ঠিক আছে? সো আজকে ক্লাস আমাদের এই পর্যন্ত ছিল। দেখছো
তুমি পারছো না, অনেকেই কিন্তু এই ম্যাথটা পারছো, কনফিডেন্স আসছে না, পারবা না এখন পরীক্ষা আসলে ম্যাথ, ঠিক আছে। সো বেসিক্যালি আজকে আমাদের এই পর্যন্তই ছিল, আশা করি তোমাদের ভালো লাগছে। আর যেটা বললাম, তোমরা যদি আরও অনেক ভালো ক্লাস পাইতে চাও, যেমন বেসিক থেকে শুরু করে ভাই সিকিউ এমসিকিউ, এমন পরীক্ষাও আমি দিতে চাই, এখানে তুমি পরীক্ষা দিতে পারতেছো না ইউটিউবে, রাইট, পরীক্ষাও দিতে চাও তুমি, তোমার জন্য আছে কি এফআরবিতে। নেক্সট মাসে আমার এফআরবিতে ক্লাস আছে, তো যারা যারা অলরেডি আসো তোমাদের সাথে দেখা হবেই। আর যারা নতুন করে ভর্তি হতে চাও, তোমাদের জন্য অলরেডি ডিসকাউন্ট কুপন বলে দিছি না, কী ছিল, ডিআই পিআই টি 4,000 ঠিক আছে। সো এই ডিসকাউন্ট কুপন, এই প্রোমো কোডটা ইউজ করলে তুমি ডিসকাউন্টও পেয়ে যাবা, ঠিক আছে। ওকে, সো আজকে এই পর্যন্ত। ক্লাস কেমন লাগলো ভাইয়াকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, আর যদি কোনো কোশ্চেন থাকে আমাকে ইনবক্সে জানালেই হবে। সো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, টাটা।